একটা সুন্দরী পরী আমার সাথে শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, এরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। আমি ঘটনাটা বুঝতে পারি ২ দিন আগে এক রাতের বেলা। রাত তখন কয়টা বাজে জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি অনুভব করি আমার পাশে কেউ আছে। নিজের পাশে কাউকে অনুভব করতে রুমের লাইটটা জ্বালাবো ঠিক তখনই একটা ধোঁয়ার মতো ছায়া জানালা দিয়ে দ্রুত চলে গেল। সেই ছায়াটা চলে যাওয়ায় আমি রুমের লাইটটা জ্বালাতে দেখলাম আমার শারীরিক কিছু পরিবর্তন। আমার শরীরের কাপড়ও একটু এলোমেলো। এরকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। নিজের শরীরের পরিবর্তন দেখে ভাবলাম স্বপ্নদোষ হয়তো হয়েছে। বিষয়টা তখনও গভীরভাবে নেইনি। এই ঘটনার পরের রাতে আমার সাথে একই রকম ঘটনা ঘটে। দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটায় আমি বিষয়টা সিরিয়াসলি নেই। পরপর ২ রাতে একই ঘটনা ঘটায় আমি পরের রাতে না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে থাকি। কেননা আমি দেখতে চাই আমার রুমে কে আসে। কথামতো এরকমভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি দেখি আমার রুমে একটা ধোঁয়া এসে প্রবেশ করল। আর সেই ধোঁয়া থেকে একটা সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হলো। এরকম একটা দৃশ্য দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। তবুও আমি আওয়াজ না করে চুপ হয়ে শুয়েই রইলাম। ওদিকে সেই সুন্দরী নারীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। আমার বুকের উপর তার একটি হাত আলতো করে রাখতেই আমি খপ করে সেই হাতটা ধরে ফেলি। আমি ওনার হাতটা ধরে ফেলে বলে উঠি, কে তুমি? আমি পড়ি। আমার কাছে কি চাও? তোমার ভালোবাসা। তোমাকে আমার ভালো লাগে। খুব সুন্দরী সেই পরীটা আমার সামনে বসে আমার সাথে এভাবেই কথা বলছে। পরীর মায়াবী চেহারা দেখে যেন চোখ সরাতে পারছি না। পরীর মায়াবী চেহারা থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে ওকে বললাম, তুমি কেন আমার কাছে আসো? আগে তো আসো না। আমি বুঝতে পারি তুমি আমার কাছে এসে আমাকে বাজেভাবে স্পর্শ করো। এক কথায় বলতে গেলে আমার সাথে সহবাস করো। আমার কথায় পরী মুচকি একটা হাসি দিয়ে বলল, এতে তোমার ভালো লাগে না বুঝি? আমি দেখো, এখানে ভালো লাগার বিষয় নয়। এটা হারাম। আমি তোমাকে চিনি না, জানি না। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। পরী, তুমি আমাকে না চিনলে কি হবে? আমি তো তোমাকে চিনি জানি। তোমাকে আমার ভালো লাগে। আমরা তো অদৃশ্যভাবে চলি। আমাদের চলার পথে কাকে কখন ভালো লাগে সেটা নিজেও জানি না। তোমাকে আমার অনেক ভালো লাগে। ভালোবাসি বলে তোমার সাথে সহবাস করি। তুমি মন থেকে একবার মেনে নাও, তোমারও ভালো লাগবে। পুরীর এরকম কথায় ওকে বললাম, না, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তুমি এখন চলে যাও। আমাকে বিরক্ত হতে দেখে পুরী মিষ্টি কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একবারে না। আমি তোমার কাছে আবার আসব, বারবার আসব। ভালো লাগার মানুষের কাছে কে না আসতে চায় বলো? কথাটা বলে পুরী আমার কপালে তার একটা আঙ্গুলের স্পর্শ দিতেই আমার কিছু মনে নেই। মনে হলো ওর স্পর্শে ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভেঙে যায় ফোনের আওয়াজে। বন্ধু সুমন ফোন করছে। ওর ফোন পেয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৯টা বাজে। হয়তো কলেজে যাবার জন্য ডাকছে। ঘড়িতে ৯টা বাজে দেখে তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ ও নাস্তা শেষে চলে গেলাম কলেজে। কলেজে যাবার পর ক্লাস শেষে মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওদের বলতেই ওরা হাসতে হাসতে বলল, কি রে নিষাদ, আজকাল তোর সাথে পরীর শারীরিক সম্পর্ক হয় নাকি? সাদিয়া বলে, আরে হতেও পারে। তোর কি ভাগ্য নিষাদ, মানুষ তো পরীকে দেখতেও পারে না। আর তুই ডাইরেক্ট পরীর সাথে থাক থাক না বলি। এদিকে বন্ধু সুমন ও সাদিয়ার কথা শুনে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি বললাম, তোমার আবার কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথায় বন্ধু সুমন বলল, রাগ করবে না। কেউ কি চায় তার বয়ফ্রেন্ডের সাথে অন্য কেউ শারীরিক সম্পর্ক করুক? ভাগ্য ভালো কোন পরী করছে, কোন মেয়ে হলে তো হুম, জান্নাত ওকে মেরেই ফেলতো। সুমনের কথায় বুঝতে পারলাম জান্নাত আমার কথায় কষ্ট পেয়েছে। আমি কিছু বলার আগে জান্নাত উঠে হাঁটতে লাগলেন। ও চলে যাচ্ছে এটা দেখে ওর পিছু পিছু গিয়ে ওকে বললাম, জান্নাত, এই শোনো না। আরে রাগ করছো কেন? আমার কথা তো শুনবা। যা বাবা, আমি কি এমন বললাম? আমার কোনো কথা না শুনে জান্নাত চলে গেল। আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয়। জান্নাত আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি।
জান্নাত চলে যাওয়ার পর আমি ভাবলাম কালোর রাগ ভাঙাবো। এদিকে আমার শরীরটাও ভালো লাগছে না, তাই বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর সেই রাতের ঘটনা, আগের রাতের মতো এই রাতেও আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতে আমি বুঝতে পারি আমার শারীরিক অবস্থা। আমি বুঝতে পারি সেই পরী আজও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। নিজের এরকম অবস্থা দেখে উঠে বিছানায় বসে রুমের লাইটটা জ্বালাতে যাব, কিন্তু এ কি, আমি কোথায়? এটা তো আমার রুম না। আশপাশে তো অন্ধকার লাগছে, জায়গাটাও চিনছি না। নিজেকে অজানা এক জায়গায় দেখে চিৎকার করে মা বাবাকে ডাকতে লাগলাম। মা বাবা, তোমরা কোথায়? আমি তোমায় আছি। আমি আমি কোথায়? কেউ কি আছো এখানে? আমার কথায় কোথা থেকে একটা আলোর ঝলকানি এসে পড়ল আমার পাশে। আর সেই আলো থেকে রূপ নিল সেই পরী। সেই পরী আমার কাছে এসে বলল, তুমি চিৎকার করছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? তা ভয় পাবো না। তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? এটা কোন জায়গা? আমাকে বাড়িতে রেখে আসো। মা বাবা, তোমরা কোথায়? আমার কথায় পরি বলল, এই চিৎকার করো না। তোমার চিৎকার কেউ শুনবে না। আমি তোমাকে নিয়ে আসছি, তোমাকে রেখেও আসবো। পরীর কথায় ওকে বললাম, কিন্তু তুমি আমার সাথে কেন এসব করছো? আমার এসব ভালো লাগছে না। দয়া করে আমাকে বাড়িতে রেখে আসো। পরী বলে, রেখে তো আসবো। তোমাকে রেখে আসবো, আবার নিয়েও আসবো। যখন খুশি তোমার সাথে দেখা করব। সব আমার খুশি। তোমাকে আমার ভালো লাগে, কথাটা জানো নিশ্চয়ই। কিন্তু আমার তো গার্লফ্রেন্ড আছে, আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে। তুমি আমার কাছ থেকে চলে যাও। আমার কথায় পরি বলল, ভালোবাসা মায়া এগুলো ক্ষণিকের জন্য। মন থেকে ভালোবাসতে কে বা পারে বলো? মিথ্যা ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা কথা। তা যাই হোক, তুমি আমার কথা কাউকে বলবা না। যদি বলো, এর ফল তুমি পরে পাবা। কথাটা বলে পরী তার হাতে আমার হাতটা রাখার সাথে সাথেই আমার কিছু মনে নেই। আমার হুঁশ ফেরে সকালে মা বাবার ডাকে। মা বাবা বলছে, বাবা নিশাত, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? মা বাবার ডাকে আমি উঠে বসে বললাম, মা বাবা, তোমরা আমার রুমে কিভাবে এলে? আমি তো দরজা খুলিনি। আমার কথার জবাবে বাবা বললেন, আরে, কথা তো সেখানেই। তোর ঘরের দরজা খোলা কেন? দরজা খুলে ঘুমিয়েছিস নাকি? কি? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। দরজা তো খুলিনি। এসব মনে মনে ভাবছি আমি। আমাকে চুপ করে থাকতে দেখে মা বলল, কি রে বাবা, কিছু হয়েছে নাকি? কিছু হলে আমাদের বল। মা বাবার কথায় তখনও ওদের কিছু না বলে কথাটা এড়িয়ে গেলাম। ওদের বললাম, না মা, তেমন কিছু না। ঘুমের ঘোরে হয়তো আমি দরজা খুলেছিলাম। তুমি যাও, আমার জন্য খাবার রেডি করো, আমি বাইরে যাব একটু। আমার কথায় মা বাবা চলে যাওয়ায় আমি উঠে গোসল করে খাবার খেয়ে বাইরে গেলাম জান্নাতের সাথে দেখা করতে। বাইরে গিয়ে জান্নাতের সাথে দেখা হতে ও বলল, কয়বার ফোন করছি, ফোন ধরো না কেন? রাতের বেলাও ফোন দিলাম, ধরলা না। সমস্যা কি তোমার? জান্নাতের কথার জবাবে ওকে বললাম, না মানে রাতে অনেক ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। আর সকালে উঠতে দেরি হয়েছিল বলে তোমার ফোন ধরতে পারিনি। সরি। হ্যাঁ, হয়েছে, তোমাকে আর সরি বলতে হবে না। আমি সবই বুঝি। বুঝলা? তোমার কি হয়েছে নিশাত, বলতো, বলতো আমাকে। কাল তো কি সব বলছিলা, কোন পরী নাকি তোমার সাথে সহবাস করে? এসব কি ধরনের কথা? হ্যাঁ, জান্নাতের কথাই ওকে বললাম, সত্যি তো বলছি। গতকাল রাতেও সেই পরীটা আমার সাথে এসব করছে। কি করব বলো তো? এরকম একটা ঘটনা না পারছি মা বাবাকে বলতে, না পারছি অন্য কারোর সাথে শেয়ার করতে। বন্ধুদের বললে ওরা মজা করে, আর তোমাকে বললে তো রাগ করো, বিশ্বাস করতে চাও না। আমার কথায় জান্নাত একটু সিরিয়াস হয়ে বলল, নিষাদ, আসলে কি পরী তোমার সাথে সহবাস করে? আমি বললাম, হ্যাঁ জান্নাত, সত্যি, বিশ্বাস করো, আমাদের ভালোবাসার কসম, এরকমই ঘটনা ঘটতেছে আমার সাথে। জান্নাত তখন বলে, হায় আল্লাহ, এরকম ঘটনাও তাহলে সম্ভব? পরী কেন তোমার সাথে এসব করতে আসবে? আমি জানি না। সেই পরীর সাথে আমি কথা বলছি। আমাকে নাকি ওনার ভালো লাগে, তাই আমার কাছে আসে, এসব করে। জান্নাত বলে, মানে কি? পরী হয়ে মানুষকে ভালো লাগা মানে? তুমি ওনাকে বলনি তুমি আমাকে ভালোবাসো, আমরা রিলেশন করি? আমি বলেছি, তবুও তো কাজ হচ্ছে না। জান্নাত তখন বলে, নিশাত, আমার মনে হয় কি তোমার একজন কবিরাজের কাছে যাওয়া উচিত। আমি কবিরাজের কাছে যাব কার সাথে? মা বাবাকে কি এসব বলা যায়? কেমন একটা লাগে না? জান্নাত বলে, সেটাও ঠিক। আচ্ছা চলো, আমি তোমার সাথে যাচ্ছি। আমাকে সাথে নিয়ে চলো, দেখি কবিরাজ কি বলে।
জান্নাতের কথায় আমি কথা না বাড়িয়ে দুজনে চলে গেলাম একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে আমি ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে খুলে বললাম। আমার কথা শুনে কবিরাজ বললেন, হ্যাঁ, এরকম ঘটনা হয়, অনেক ঘটেছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু জানতে পারি কিনা। কথাটা বলে কবিরাজ চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এর ঠিক কিছুক্ষণ পর কবিরাজ চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, কই, আমি তো কিছুই দেখতে পারলাম না। আমার মনে হয় কি, এসব তোমার মনের ভুল। তুমি মনে হয় স্বপ্নে এসব দেখো, স্বপ্নকে বাস্তব মনে করছো। কবিরাজের কথায় আমি বললাম, না না, আমি বাস্তবে দেখি, কথাও বলি। তখন কবিরাজ বললেন, এটা তোমার মনের ভুল, এটা এক ঘোর। তুমি পরীকে দেখো, স্বপ্ন আর মনে করো সেটা বাস্তব। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এটা কোমরে বা ডান হাতে পরে নাও, আশা করি কোনো সমস্যা হবে না। যদি আজ রাতে কোনো সমস্যা হয় তাহলে কালকে আমার সাথে আরেকবার দেখা করো। এই বলে কবিরাজ আমাকে একটা তাবিজ দিলেন। আমি তাবিজটা পড়ে বাড়িতে চলে গেলাম। ওদিকে জান্নাতও চলে গেল ওর বাড়িতে। আমি বাড়িতে যাবার পর মা বাবাকে কিছু বলিনি। অপেক্ষা করতে থাকি রাতের জন্য। অনেক অপেক্ষার পর দিন বেরিয়ে রাত এলো। রাতে আমি খাবার শেষে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাত। হঠাৎ সেই পরীর ডাকে ঘুম ভেঙে গেল আমার। পরী ডাকছে আর বলছে, কি ভাবছ, হাতে তাবিজ পড়লে আমি তোমার কাছে আসতে পারবো না? ওসব তাবিজ টাবিজ আমার কিচ্ছু করতে পারবে না। তুমি কবিরাজের কাছে গেছো, কবিরাজ তো আমার ব্যাপারে কিছু বলতেও পারলো না, ও আমার ক্ষমতার বাহিরে। পরীর মুখে কথাগুলো শুনে অবাক হয়ে বললাম, তুমি কিভাবে জানো আমি কবিরাজের কাছে গিয়েছি? আমার কথার জবাবে পরী বললেন, আমি তোমাকে নজরে রাখি, কবিরাজ আমার ব্যাপারে কিছু জানতে বা বলতে পারবে না। তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। তোমাকে যে কবিরাজ তাবিজ দিয়েছে, আমি ওর কানের মধ্যে এমন জোরে থাপ্পড় মেরেছি যে ও সেই কানে আর শুনতে পারবে না। তুমি কাল ওর কাছে গেলে জানতে পারবা ওই কবিরাজ একটা কানে শুনতে পারছে না। তোমাকে বারবার একটা কথা বলছি, এখনো বলি, ভালো লাগে তোমাকে, তোমার কাছ থেকে আমাকে কেউ ছাড়াতে পারবে না। তুমি শুধু আমার ভালোবাসা। তোমাকে যে মেয়েটা ভালোবাসে, আমি তার অবস্থাও খারাপ করে দিয়েছি। ওকে এমন ভয় দেখিয়েছি যে সে কখনো ভুলতে পারবে না। কথাটা বলে সে রাতের জন্য চলে গেলেন পরী। ও চলে যাবার পর আমি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা জান্নাতকে ফোন দিলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো জান্নাতের মা। ওর মা ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি, আমি নিশাদ। জান্নাত কই? আমার কথার জবাবে উনি বললেন, জান্নাতের তো অনেক জ্বর বাবা, ও ঘুমিয়ে আছে। আন্টির কথায় ফোনটা রেখে চিন্তা করতে লাগলাম পরীর কথা। তাহলে পরীর কথায় ঠিক ও নিশ্চয়ই জান্নাতকে ভয় দেখিয়েছে। ভয়ে হয়তো জান্নাতের জ্বর আসছে। জান্নাতের যদি এই অবস্থা হয় তাহলে ওই কবিরাজের কি হবে? যাইতে ওনার কাছে থেকে ঘুরে আসি। কথা মতো রেডি হয়ে সেই কবিরাজের কাছে চলে গেলাম গতকাল যার কাছে গিয়েছিলাম। সেই কবিরাজের কাছে গিয়ে শুনি, কিছু বলার আগেই উনি আমাকে কেমন করে যেন তাকালেন। আমি বললাম, কি কবিরাজ সাহেব, পরীর থাপ্পড় কেমন খেলেন? কানে শুনতে পারেন তো? আমার কথায় কবিরাজ অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে আমাকে পরী থাপ্পড় মেরেছে? ওনার কথার জবাবে আমি বললাম, পরী বলেছিল কালকে। আপনি তো বিশ্বাস করেননি পরী আমার বাস্তবে আসে। আপনি তো বলতেন স্বপ্নে আসে। এখন বিশ্বাস হলো তো? আমার কথায় কবিরাজ মাথা নিচু করে বললেন, হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি ওই পরীর ক্ষমতা আমার থেকে অনেক উপরে। আমি বলি কি, তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও, আর অন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে যাও। সেই কবিরাজের কথায় নিজের মধ্যে ভয়টা আরও বেড়ে গেল। মনের মধ্যে ভয় নিয়ে ওনাকে বললাম, আচ্ছা, আপনার পরিচিত কোনো হুজুর বা কবিরাজ আছে কি? আমার কথায় উনি বললেন, হ্যাঁ, আছে একজন হুজুর আছে। উনি সেই মাপের বড় হুজুর না হলেও অনেক কিছু জানেন। আমি ঠিকানা দিচ্ছি, তুমি ওনার সাথে দেখা করতে পারো। কবিরাজের কথা মতো ওনার কাছেই ঠিকানা নিয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। সেই হুজুরের কাছে যাবার পর ওনাকে বললাম, আমাকে ওই কবিরাজ পাঠিয়েছে, উনি আপনার কথা বলল। আমার কথায় হুজুর জিজ্ঞেস করলেন, কি কারণে আসছো বলো? হুজুরের কথায় ওনাকে পুরো বিষয়টা খুলে বললাম। আমার কথায় হুজুর বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে সেই পরী তোমাকে পছন্দ করে। আরেকটা কথা জেনে রাখো, পরী কিন্তু এমনি এমনি কারোর সাথে শারীরিক সম্পর্ক করে না কারণ ছাড়া। তুমি বাবা আমার কাছে আসছো, কিন্তু আজ তুমি কিছুই জানতে পারবে না। তুমি কালকে আমার কাছে কষ্ট করে একবার এসো।
আমি আজকে খবর নিয়ে দেখি কিছু জানতে পারি কিনা। কালকে তোমাকে জানাবো যা কিছু জানতে পারি। হুজুরের কথা মতো বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বলল, কিরে বাবা, কোথায় গিয়েছিলি? তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে কি? মায়ের কথায় আমি বললাম, না মা, কিছু হয়নি, এমনি। খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কথাটা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। হঠাৎ কিছুদিন থেকে আমার সাথে অদ্ভুত রকম ঘটনা ঘটছে, যেটা মা বাবাকে বলতেও লজ্জা লাগছে। জানি না হঠাৎ আমার সাথে কেন এসব ঘটনা ঘটতে শুরু হলো। জানি না এর শেষ পরিণতি বা কি। হুজুর তো বলল কালকে কিছু জানাবে। সেই আশাতে সেই দিনটা চলে গেল। সেই রাতের কোনো সমস্যা হলো না। পরের দিন সকালে জান্নাত ফোন করলেন। ওর ফোন রিসিভ করতেও বলল, নিশাত, তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কোনো সমস্যা? কি, তোমার শরীর এখন কেমন? জ্বর কি কমেছে? জান্নাত বলল, হ্যাঁ, আমার জ্বর কমেছে। আমাকে নিয়ে টেনশন করো না তো। তুমি আজ কলেজে আসবা না? কলেজে আসো, আমিও আসছি, ওখানে কথা হবে। জান্নাতের কথায় ওকে বললাম, আজ মনে হয় কলেজে যাওয়া হবে না। তুমি কলেজ থেকে ফেরার সময় কাল করো। আমি একটা কাজে বাহিরে যাচ্ছি। কাজ শেষে আমি তোমার সাথে দেখা করে নিব। আমার কথায় রাজি হয়ে জান্নাত ফোন রেখে দিলেন। এদিকে আমি রেডি হয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে যাবার পর উনি বলল, ও তুমি আসছো, বসো। হুজুরের কথায় বসে ওনাকে বললাম, হুজুর, কিছু জানতে পারছেন কি? আমার কথায় হুজুর বললেন, দেখো বাবা, তোমার কাছে যে পরী আসে আমার মনে হয় সে কোনো সাধারণ পরী না। আমার কাছে একটা ছাত্র জিন থাকে, ও আমার কাছে শিক্ষা নেয়। আমি আমার সাথে থাকা ছাত্রজিনকে দিয়ে তোমার ব্যাপারে খবর নিয়ে জানতে পারছি তোমার কাছে পরী এমনি এমনি আসে না। তুমি হয়তো ভাবছো পরী তোমার সাথে শুধু শারীরিক সম্পর্ক করতে আসে, তোমাকে পছন্দ করে সেজন্য আসে। কিন্তু ও তোমার সাথে শুধু এসব করতে আসে না। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। তোমাকে এক কথায় বলতে গেলে পরী ইচ্ছে করে তোমার কাছে আসেনি, পরীকে তোমার কাছে পাঠানো হয়েছে। কি? পরীকে আমার কাছে পাঠানো হয়েছে মানে? কে পাঠিয়েছে? আমার কথায় হুজুর বললেন, এত কিছু তো জানতে পারিনি বাবা। আমার ছাত্রজিন এখনো যুবক, ও বেশি কিছু খোঁজ নিতে পারেনি। ও বেশি কিছু খোঁজ করতে গেলে ওই পরী ওকে মেরে ফেলবে। আমি যতটুকু জানতে পারছি তোমাকে জানালাম। আমার বিষয়টা অনেক জটিল মনে হচ্ছে। তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও, আর আমার থেকে আরো বড় মাপের হুজুর বা কবিরাজ দেখাও। হুজুরের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরীকে আমার কাছে কে পাঠালো? এর পিছনে আসল রহস্য কি? এর পিছনে কি আসল কোনো রহস্য লুকিয়ে আছে? এসব ভাবতে ভাবতে হুজুরের কাছ থেকে বেরিয়ে জান্নাতকে ফোন দিয়ে ওর সাথে দেখা করলাম। জান্নাতের সাথে দেখা হতেই ও বলল, কোথায় গেছো? কলেজে আসলা না যে আজকে? ওর কথার জবাবে মন খারাপ করে বললাম, একজন হুজুরের কাছে গিয়েছিলাম। হুজুরের কাছে গিয়েছিলে? কি বললেন উনি? এ বললে কথা বলে উঠল জান্নাত। ওর কথায় ওকে বললাম, হুজুর বলল সেই পরী আমার কাছে এমনি এমনি আসেনি। সেই পরী নাকি আমার কাছে পাঠানো হয়েছে। তোমার কাছে পরীকে পাঠানো হয়েছে মানে? নিষাদ, আমার মনে হয় ব্যাপারটা খুব জটিল। তোমার যদি কিছু হয়ে যায়, এখন কি করবা ভাবছো? আমি দেখি কি করা যায়। তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমার জ্বর কমছে তো? জান্নাত বলে, হ্যাঁ, আমার জ্বর কমছে। জানো, ওই পরীটার ভয়ঙ্কর চেহারা দেখে আমার জ্বর আসছে। আমি তোমার গার্লফ্রেন্ড, সেজন্য কি ও এমনটা করছে? আমাকে ভয়ঙ্কর রূপে ভয় দেখিয়েছে। আমি বললাম, হ্যাঁ, পরীটা আমাকে বলেছিল এসব। তুমি এসব নিয়ে টেনশন করো না তো। আর সন্ধ্যার পর কোনো কারণ ছাড়া বাইরে বের হবা না, তাহলে পরী আবার তোমার কোনো ক্ষতি করতে পারে। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। জান্নাতও চলে গেল ওর বাড়িতে। আমি বাড়িতে আসার পর সেই রাতে খাবার সময় আমি মা বাবাকে আমার বিষয়ে সব কথা খুলে বলি। সব কথা শুনে তো মা বাবা অবাক। আমার কথা শুনে মা বাবা ভেবেছিল আমি হয়তো মজা করছি। পরে ভালো করে বুঝিয়ে বলার পর বাবা বলল, রিশাদ, তোর সাথে এরকম একটা ঘটনা ঘটে, তুই আগে কেন আমাদের বলিসনি? বাবার কথায় আমি বললাম, এরকম কথা তোমাদের কেমনে বলি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো দিন দিন বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে তোমাদের বললাম। আমার কথায় মা বললেন, তোর সাথে যা ঘটছে এসব তো স্বাভাবিক কিছু না রে বাবা, এসব আমাদের আগে বলা উচিত ছিল। রিশাদের বাপ, এখন কি করা যায় বলো তো? তাই তো বলি, আমার ছেলেটা কয়দিন ধরে এরকম মনমরা হয়ে থাকে কেন? ওর শরীরটা দেখেছো একবার, কেমন শুকায় গেছে? তুমি কিছু একটা করো না।
মায়ের কথায় বাবা বললেন, তোমার ভাই মানে নিশাদের মামার একজন বন্ধু আছে না, উনি তো নামকরা কবিরাজ। ওনার অনেক নামডাক নিশাদকে নিয়ে কালকে ওনার কাছে যাই। উনি তো বড় মাপের কবিরাজ, আশা করি ওনার কাছে গেলে উনি সবটা বলে দিবে। বাবার কথায় মা বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক, কালকেই ওনার কাছে নিয়ে যাই। মা বাবার কথায় আমি খাবার শেষে রুমে চলে গেলাম। রুমে যাবার কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসলো। আমি যখন ঘুমে, তখন একটা স্বপ্নে দেখি। আমি দেখি সেই পরী আমার কাছে এসে বলছে, নিশাদ, তোমার কাছে থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি যা চাই তাই পাই, জোর করে হলেও সেটা আদায় করে নেই। এখন বলে পরী আমার মুখে মাথা রাখে। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যেতে দেখলাম এক অবাক করা দৃশ্য। আমি স্বপ্নে দেখেছি পরী আমার বুকে মাথা রেখেছিল। এখন ঘুম ভেঙে যাওয়ার পর সেটা বাস্তবে দেখছি। আমি দেখি পরী আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা দেখে ওকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওকে সরিয়ে দিয়ে বললাম, এই কি করছো? আমার কথা জবাবে পরী বলছে, আমার পাওনা জিনিস আদায় করছি। আজকে না পেলে যে অনেক বড় ক্ষতি হয়ে যেত। পরীর কথায় বুঝতে পারলাম আজকেও সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। নিজের শরীরের পরিবর্তন দেখে ওকে বললাম, তুমি আজকেও আমার সাথে এমনটা করলা? আমি বারবার নিষেধ করার পরও এরকম একটা কাজ করে যাচ্ছ। তুমি এখান থেকে চলে যাও। কথাটা বলে চিৎকার দিয়ে মা বাবাকে ডাকতে লাগলাম। কিন্তু এ কি, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি ঠিকই চিৎকার দিচ্ছি, কিন্তু সেটা কেউ শুনতে পারছে না। এদিকে আমাকে চিৎকার করতে দেখে পরি বলল, কেন মিছিমিছি চিৎকার করো? কেন মিছিমিছি হুজুর বা কবিরাজের কাছে যাও? এসব করে কোনো লাভ হবে না। ঘুমাও তুমি, এখন আরাম করে ঘুমাও। আমি এখানকার জন্য চলে যাচ্ছি। কথাটা বলে চলে গেল পরী। পরী চলে যাবার পর ভয়ে আর ঘুম আসছিল না। কি জানি পরী আবার কি করে? এই চিন্তা না ঘুমিয়ে বাকি রাতটুকু পার করে দিলাম। রাত পেরিয়ে সকাল হলো। সকাল হতেই উঠে গোসল করে নিজের ঘরে এসে রেডি হচ্ছিলাম মা বাবার সাথে বড় কবিরাজের কাছে যাওয়ার জন্য। আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম, তখন খেয়াল করলাম আমার গলায় এক সাইডে দুটো কালো চিহ্ন। এটা কিসের চিহ্ন? জায়গাটা স্পর্শ করতে একটু ব্যথা অনুভব করলাম। ওদিকে মা বাবা রেডি হয়ে আমাকে ডাকছে। তাই এসব কিছু না ভেবে মা বাবার সাথে চলে গেলাম সেই কবিরাজের বাড়িতে। কবিরাজ আমার মামার ভালো বন্ধু, সেই হিসেবে মা বাবাকে আগে থেকে চিনত। সেখানে যাবার পর উনি আমাদের বসতে বললেন। কথা মতো আমরা বসে ওনাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে কবিরাজ বললেন, বিষয়টা তো ভালো দেখছি না। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করুন। আমি আমার একটা বিশেষ রুম আছে, সেখানে আমি আমার সাথে থাকা জিনদের সাথে কথা বলি। ওদের দিয়ে খোঁজ খবর নেই। আমি নিষাদের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে আপনাদের বলছি। আপনারা একটু অপেক্ষা করুন। আমি না আসা পর্যন্ত কোথাও যাবেন না। আমাকে ডাকতে রুমেও ঢুকবেন না। এই বলেই কবিরাজ তার রুমে বিশেষ একটা দরজা বন্ধ করে কি জানি করতে লাগলেন। আমার বাহিরে কি জানি একটা অদ্ভুত রকমের ফিল হচ্ছে। বাইরে থেকে শুনছি উনি কিরকম ভাষায় জানি কার সাথে কথা বলছেন। এভাবে চলে যায় কিছুটা সময়। কিছু সময় চলে যাবার পর ওই কবিরাজ বের হয় না। আমরা এদিকে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি। এভাবে একটু একটু করে কেটে যায় প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর কবিরাজ রুম থেকে বের হয়। উনি রুম থেকে বের হতে আমরা দেখি ওনার চোখে মুখে চিন্তার ছাপ। উনি এসে আমাদের পাশে বসলেন। এদিকে ওনাকে দেখে বাবা বললেন, ভাই, কিছু জানতে পারলেন কি? বাবার কথায় কবিরাজ যা বললেন সেটা শুনে আমরা বিশ্বাস করতে পারছিলাম না। কবিরাজ বললেন, ভাই, আমি রুমে গিয়ে আমার সাথে থাকা দুজন শক্তিশালী বার্তাবাহক জিনকে পাঠাই আপনার ছেলের কাছে আসা পরীর বিষয়ে খোঁজ নিতে। আমার সাথে থাকা জিন দুজন প্রথমে খোঁজ নিয়ে এসে আমাকে যা বলেন সেটা শুনে আমি নিজেও অবাক হই। সেই দুজন জিন বলে, আপনার ছেলের কাছে যে আসে সে সাধারণ কোনো পরী নয়। ওর বয়স 1000 বছর। আর ওই পরীর এত সহজে কারো কাছে আসে না। ও এমনি এমনি আপনার ছেলের কাছে আসেনি। ওকে আপনার ছেলের কাছে পাঠানো হয়েছে কালো জাদুর মাধ্যমে। আপনার ছেলেকে ভয়ঙ্করভাবে কালো জাদু করা হয়েছে। কালো জাদু করে ওই পরীকে আপনার ছেলের কাছে পাঠানো হয়েছে আপনার ছেলের ক্ষতি করা ও ওকে মেরে ফেলার জন্য। সেই পরী আপনার ছেলের সাথে শুধু শারীরিক সম্পর্ক করে না, ওর শরীর থেকে রক্ত চুষে নেয়। কবিরাজের কথায় আমি আমার গলায় সেই চিহ্নটার কথা মনে করলাম। এক মুহূর্তের মধ্যে যেন বুকটা ধুকপুক করে উঠল।
সেই কবিরাজ আর বলল, সেই পরী আপনার ছেলের সাথে মোট ৭ বার শারীরিক সম্পর্ক করবে। অলরেডি ৪ বার করেছে, আর ৩ বার বাকি। ৭ বার করতে পারলে আপনার ছেলে মারা যাবে, আর পরী হবে আরও অনেক শক্তিশালী। এজন্য সেই পরী আপনার ছেলের কাছে আসে। কবিরাজের কথায় বাবা বলল, ভাই এসব কি বলেন? আমার ছেলেকে কে কালো জাদু করলো? বাবার কথায় কবিরাজ বললেন, সেটা জানতে পারিনি কে সেই ব্যক্তি, তবে এতটুকু জেনেছি আপনার বা নিশাদের আপনজনদের মধ্যে কেউ এই কাজটা করছে। আমার অনুগত জিনেরা সেই পরীর ব্যাপারে বেশি কিছু তথ্য নিতে পারছে না, কেননা সেই পরীর অনুগত অনেক পিশাচ জিন আছে। ওরা কোনোভাবে জানতে পারলে আমার সাথে থাকা জিনদের মেরে ফেলবে। তবে আমি চেষ্টা করব কে কালো জাদু করছে সেটা জানার। আমি জানতে পারলে আপনাদের বলবো, চিন্তা করবেন না। কবিরাজের কথায় বাবা বললেন, কি, আমাদের আপনজনদের মধ্যে কেউ এটা করছে? কবিরাজ বলল, হ্যাঁ, আমার জিনেরা এরকমই ধারণা করছে। ওরা বলছে খুব সাবধানে তথ্য নিবে। আর এটা এমন একটা কালো জাদু যেটার ব্যাপারে সহজে খোঁজ খবর নেওয়া যায় না। নিশাদের মামা আমার ভালো বন্ধু, সেই ক্ষেত্রে আমি ব্যাপারটা গুরুত্বপূর্ণভাবে নিয়ে কাজ করছি। আপনারা কোনো চিন্তা করবেন না। আমি যেভাবে হোক জেনেই ছাড়বো কে কালো জাদু করছে। আপনারা এখন বাড়িতে চলে যান। আমি কিছু জানতে পারলে আপনাদের খবর দিব, কেমন? কবিরাজের কথা শুনে বাবা বললেন, ঠিক আছে, কিন্তু নিষাদকে তো কিছু দিলেন না। ওই পরী যদি ওর কোনো ক্ষতি করে এই ২-১ দিনের মধ্যে? বাবার কথায় কবিরাজ তার রুমে গিয়ে একটা তাবিজ নিয়ে এসে আমাকে দিয়ে বললেন, এটা তোমার কোমর বা হাতে পরে নাও। আর চিন্তা করো না, আমি ২-১ দিনের মধ্যে খোঁজ নিব। এই ২-১ দিন একটু সাবধানে থেকো। আমি আমার সাথে থাকা একটা জিনকে তোমার বাড়ি পাহারা দেওয়ার জন্য পাঠাবো। যাও, এখন বাড়িতে চলে যাও। কবিরাজের কথায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর মা বাবা ও আমি চিন্তায় পড়ে গেলাম। আমাদের আপনজন কে হতে পারে যে আমাকে কালো জাদু করছে? এদিকে বাড়িতে আসার পর মা হঠাৎ করে বলল, এই নিশাতের বাবা, একটা বিষয় কি মিলিয়ে দেখছো? কবিরাজ কি বলছিল আমাদের আপনজনদের মধ্যে কেউ? তোমার কি মনে আছে তোমার ছোট ভাই ও তার বউয়ের কথা? ওদের সাথে কিন্তু কিছুদিন আগে আমাদের ঝগড়া হয়েছে। ঝগড়ার এক ফাঁকে তুমি তোমার ছোট ভাইকে একটা থাপ্পড় দিয়েছিলে। তখন তোমার ভাইয়ের বউ কি বলেছিল মনে আছে? উনি বলেছিল, না, তোমাদের সুখে থাকতে দিব না, তোমাদের কাছের ধন কেড়ে নিব। এই কথার মানে কি দাঁড়ায়? আমার মনে হয় ওরাই এই কালো জাদু করছে। মায়ের কথায় বাবা বললেন, ওরা তো এরকম বলেছিল, তাই কালো জাদু করবে? বাবা নিষাদ, তোর কি কারো সাথে ঝগড়া বা কথা কাটাকাটি হয়েছে তোর বন্ধু বান্ধবদের সাথে? বাবার কথায় ওদের বললাম, না বাবা, সেরকম তো কিছু হয়নি। এদিকে তখন বাবা বলল, শোন, তোর উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, তাই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। যাদের সন্দেহ হবে তাকে ভালোভাবে জিজ্ঞেস করবি, দরকার হয় অনুরোধ করবি, তবুও যেন সে কালো জাদুটা তুলে নেয়। বাবার কথায় রুমে চলে গেলাম। আমি মা বাবাকে কিছু না বললেও মনে মনে একটু সন্দেহ করি দুজনকে। সেই দুজন আর অন্য কেউ না, আমার বন্ধু আর বান্ধবী। মনের মধ্যে সন্দেহ নিয়ে সেদিনটা আর কোথাও বের হলাম না। সেই রাতে ও পরী আমার কাছে আসে না। পরের দিন সকালে আমি জান্নাতকে ফোন দিয়ে বলি, কলেজে এসো, আমি আসছি। কথাটা বলে আমি রেডি হয়ে চলে গেলাম কলেজে। কলেজে এসে জান্নাতকে সাথে নিয়ে বন্ধু সুমন ও সাদিয়ার সাথে দেখা করলাম। ওদের সাথে দেখা হতেই আমি বললাম, সুমন, সাদিয়া তোমার ফাঁকা? কোথাও ডাকলাম কিছু বলার জন্য? আমি গতকাল কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ বলছে আমাকে কালো জাদু করা হয়েছে। আমাকে কালো জাদু করছে আমারই আপন কাছের কেউ। কবিরাজের কথায় আমার সন্দেহ ৩ জন আসছে। আমার ছোট চাচা ও চাচি, এদিকে সুমন, তুই আর সাদিয়া। আমার কথায় সুমন বলল, মানে কি? আমাকে সন্দেহ করার কারণ কি? আমি তোকে কালো জাদু করতে যাব কেন? সুমনের মতো সাদিয়াও একই কথা বলল। সাদিয়া বলল, আমি কেন এসব করব? তোর সাথে আমার কিসের শত্রুতা? ওদের দুজনের কথায় আমি বললাম, সুমন, তুই আমার ভালো বন্ধু। এই যে জান্নাত, ও আমার গার্লফ্রেন্ড। আমি কিন্তু সবই জানি তুই জান্নাতকে পছন্দ করতি, এখনও করিস। জান্নাতকে ভালোবাসিস তুই, কিন্তু ওর সাথে প্রেম হয়েছে আমার। এই জন্য রেগে গিয়ে তো কালো জাদু করতে পারিস আমার উপর, তাই না? আর সাদিয়া, তুই তো আমাকে পছন্দ করতি, তোর সাথে রিলেশন করিনি বলে তুই তো আমার উপরে রেগে এই কাজটা করতেই পারিস। দেখ, আমি সরাসরি তোদের কাউকে দোষ দিচ্ছি না, সরাসরি একটা কথা বলছি। আজ নয়তো কাল যেভাবে হোক আমি জানতে পারবো কে কালো জাদু করছে আমাকে। তাই তোদের ভালোভাবে বললাম, তোদের মধ্যে এই কাজটা কেউ করে থাকলে স্বীকার কর, আর আমার উপর থেকে কালো জাদু তুলে নেয়। আমার কথা সুমন বলল, না না ভাই, আমি মানলাম জান্নাতকে পছন্দ করি, তাই বলে এরকম একটা পাপ কাজ করতে পারি না। আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি কিছুই করিনি।
সুমনের কথা শেষ হতে না হতে সাদিয়াও বলল, হ্যাঁ নিশাদ, তুই বিশ্বাস কর, আমি এরকম একটা কাজ করতেই পারি না, আমি কিছু করিনি। সাদিয়াও সুমনের কথায় জান্নাত বললেন, সুমন আর সাদিয়া, তোমরা কেউ এই কাজটা করে থাকলে বলো। এখানে শুধু নিশাদের সমস্যা হচ্ছে না, ওর সাথে সাথে আমারও সমস্যা হচ্ছে। আমি ওর গার্লফ্রেন্ড বলে সেই পরী আমাকে অনেক ভয় দেখাচ্ছে। দুদিন ধরে আমার সাথে ভয়ঙ্কর কিছু হচ্ছে। তোমরা এই অপরাধটা করলে স্বীকার করো। জান্নাতের কথায় সুমন সাদিয়া একই কথাই বলল, ওরা কিছু জানে না। ওদের কথায় আমি বললাম, ঠিক আছে, তাহলে অপেক্ষা করি, একদিন না একদিন তো সত্যিটা সামনে আসবে, তাই না? কথাটা বলে বাড়িতে চলে গেলাম আমি। বাড়িতে যাবার পর শুনলাম মা বাবা আমার ছোট চাচা চাচির কাছে গিয়ে সব খুলে বলছে। মা বাবাকে চাচি ওরা বলল, কি আমরা এসব কিছু জানি না। মা বাবার কথায় চাচি অস্বীকার করে মা বাবাকে তাড়িয়ে দিয়েছে। ওদের এমন ব্যবহারের সন্দেহটা আরও বেড়ে যায়। সন্দেহ করে যেন কাউকে দোষ দিতেও পারছি না। এখানে কে আসল দোষী সেটাই তো বুঝতে পারছি না। এভাবে সেই দিনটা কেটে গেল। সেদিন রাতে আমি স্বপ্নে পরীকে আবার দেখি। আমি দেখি পরী আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, কি ভাবছো আমি তোমার কাছে আসতে পারবো না? কবিরাজের তাবিজ আমাকে আটকাতে পারবে না। আমার সময় হলে আমি ঠিকই আসবো তোমার কাছে, অনেক কাছে। এরকম একটা স্বপ্নের ঘুম ভেঙে যায় আমার। আমার ঘুম ভাঙতেই বুঝতে পারলাম সকাল হয়েছে। সকাল হতেই আমার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কবিরাজ বলে উঠেন, নিষাদ, আমি তোমার মামার বন্ধু কবিরাজ। চিনছ আমাকে? শোনো, তুমি একা আমার সাথে দেখা করো, জরুরি দেখা করো। আমি জানতে পারছি তোমাকে কালো জাদু করার পিছনে কার হাত আছে। কবিরাজের কথায় তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে কিছু না খেয়েই রওনা করলাম কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম সেই কবিরাজের বাড়িতে, কবিরাজের কাছে। আমি ওনার কাছে যাবার পর উনি বললেন, নিষাদ আসছো? বসো। আমি তোমাকে একা ডাকছি, এর কারণ আছে। এমন একটা তথ্য পেয়েছি যেটা তোমার মা বাবার সামনে বলতেও খারাপ লাগে। কবিরাজ মামার কথায় ওনাকে বললাম, আমাকে কে কালো জাদু করছে জানতে পারছেন? আমার কথা জবাবে কবিরাজ বললেন, হ্যাঁ, জানতে পারছি। কথাটা বললে হয়তো বিশ্বাস করবা না, মানতে চাইবে না, কিন্তু এটাই সত্যি। তোমাকে কালো জাদু করেছে তোমার গার্লফ্রেন্ড জান্নাত। কি? জান্নাত? না, 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 এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। জান্নাত এই কাজ করতে পারে না। ও আমাকে অনেক ভালোবাসে। আমার জন্য তো ওরও অনেক সমস্যা হয়। আমার কথা শুনে কবিরাজ মুচকি একটা হাসি দিয়ে বললেন, তোমার মনে হয় জান্নাত তোমাকে ভালোবাসে? কিন্তু না, ও সবটা অভিনয় করছে। কেন করছে সেটা আমি জানি না। শুধু এটাই জানি ও তোমাকে কালো জাদু করছে। তুমি হয়তো জানলে অবাক হবে, তোমাকে কে কালো জাদু করছে এই খোঁজ নিতেই আমার সাথে থাকা একটা জিন মারা গেছে। ওই পরী একে মেরে ফেলেছে। তুমি আমার বন্ধুর ভাগিনা হও, তাই অনেক কষ্টে এই তথ্যটা তোমাকে দিয়ে গেলাম। এটাই সত্যি, তোমাকে কালো জাদু করছে তোমার গার্লফ্রেন্ড জান্নাত। ও কেন তোমাকে কালো জাদু করছে সেটা ওর কাছে জেনে নাও, এটাই ভালো হবে। কবিরাজের কথায় মাথা ঘুরতে লাগলো। জান্নাত আমার গার্লফ্রেন্ড, ও এসব কেন করলো? মনের মধ্যে রাগ নিয়ে কবিরাজের ওখান থেকে বেরিয়ে বন্ধু সুমনকে ফোন দিয়ে বললাম, জরুরি দেখা কর। আমার কথায় কিছুক্ষণ পর সুমন দেখা করায় ওকে নিয়ে গেলাম জান্নাতের কাছে। জান্নাত ফাঁকা কোথাও আমার সাথে দেখা করতে আসছে। ও এসে আমাকে বলল, কি ব্যাপার, দুজনে একসাথে? কোথা থেকে ফিরলে? তোমাকে এরকম লাগছে কেন? জান্নাতের কথায় ওকে বললাম, কবিরাজের বাড়ি থেকে আসলাম। আমাকে কে কালো জাদু করছে উনি বলেছেন। আমার কথায় জান্নাত বলল, তাই নাকি? কে করছে তোমাকে কালো জাদু, বলো, তার নাম বলো। তোমার চাচা চাচি নাকি সুমন বা সাদিয়ার কেউ, বলো। জান্নাতের কথায় ওকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, অভিনয় বন্ধ করো। আমার থাপ্পড় খেয়ে জান্নাত বলল, মানে কিসের অভিনয়? চুপ, একদম চুপ। অনেক অভিনয় হয়েছে। আমাকে কেন কালো জাদু করছো সেটা বলো। আমার কথায় জান্নাত একটা হাসি দিয়ে বলল, ও, তাহলে তুমি সবটা জেনে গেছো। সবটা যেহেতু জেনেই গেছো, তাহলে শোনো, আমি তোমাকে কালো জাদু করছি। তোমাকে আমি বাঁচতে দিব না, তুমি মরবা, যেভাবে মরে গেছে আমার বড় বোন সুমি। কি? সুমি? সুমি তোমার বোন? হ্যাঁ মিস্টার নিষাদ, সুমি আমার আপন বড় বোন ছিল, যাকে তুমি কালো জাদু করে মারছো। আমার আপু তোমার সাথে রিলেশন করেনি বলে তুমি আপুকে এমন কালো জাদু করছো যেন আপুর সুন্দর চেহারা দিন দিন নষ্ট হয়ে আপু রক্তশূন্য হয়ে মারা যায়। আপুকে কালো জাদু করছো, কিন্তু আমার মা বাবা এই বিষয়টা বুঝতে পারেনি। আপুকে দিনের পর দিন ডাক্তার দেখিয়ে হাসপাতালে ভর্তি করিয়েও কোনো লাভ হয়নি।
আপু অসুস্থ হয়েই মারা গেছে। আমি থাকতাম আমার নানার বাড়িতে। আপু মারা যাওয়ার পর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি কোনোভাবে জানতে পারি আপু এমনি এমনি মারা যায়নি। ওকে কালো জাদু করা হয়েছে। আপুকে কে কালো জাদু করছে সেই বিষয়ে খোঁজ নিতে গিয়ে পলাশ ভাইয়ের কাছে জানতে পারি তুমি আপুকে কালো জাদু করছো। পলাশ ভাই বলছে তোমার কথা। কি? পলাশ ভাই বলছে? জান্নাত বলল, হ্যাঁ, পলাশ ভাই সবটা বলছে। জান্নাতের কথায় ওর হাতটা ধরে বললাম, আসো আমার সাথে। এদিকে জান্নাত হাতটা সরানোর চেষ্টা করতে করতে বললেন, ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ওর কথায় কোনো উত্তর না দিয়ে সোজা চলে গেলাম পলাশ ভাইয়ের কাছে। পলাশ আমার 1 বছরের সিনিয়র। উনি খুব খারাপ একটা ছেলে। ওনার সাথে মাঝে মধ্যে আমার ঝামেলা হয়, বলতে পারেন আমি ওনার শত্রু। তো জান্নাতকে নিয়ে পলাশ ভাইয়ের কাছে গিয়ে কোনো কথা না বলে পলাশ ভাইয়ের গালে ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বললাম, বড় ভাই মনে করতাম আপনাকে। বড় ভাই, এই আপনার ব্যবহার? আমার থাপ্পড় খেয়ে পলাশ ভাই বলল, এটা কি হলো? তুই আমাকে থাপ্পড় দিলি কেন? ওনার কথায় বললাম, জান্নাতকে আপনি কি বলছেন? ওর বড় বোন সুমিকে নাকি আমি পছন্দ করতাম? ওর বোনকে নাকি আমি কালো জাদু করছি? এটা কেন বলছেন ওকে? আমার কথায় পলাশ ভাই বললেন, না আমি কিছু বলিনি, আমি কিছু জানি না। আর তুই আমার সাথে ঝামেলা করবি না বলে দিলাম। এই বলে উনি ওখান থেকে চলে গেলেন। উনি চলে যাবার পর আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, বুঝতে পারছো তো কে আসল দোষী? একটা বাজে ছেলের কথায় তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে কালো জাদু করলা। এটাই ছিল তাহলে আমার ভালোবাসার প্রতিদান? তোমার বোনকে আমি পছন্দ করিনি, আর কালো জাদুও করিনি। পলাশ ভাইয়ের সাথে আমার শত্রুতা থাকার কারণে উনি আমার নামে মিথ্যা কথা বলছে। তোমার বোনকে কালো জাদু করেছে পলাশ ভাই নিজে। পলাশ ভাই তোমার বোনকে অনেক পছন্দ করত। তোমার বোনকে প্রপোজ করছে। আর তোমার বোন সবার সামনে পলাশ ভাইকে থাপ্পড় মারায় পলাশ ভাই প্রতিশোধ নিতে এটা করছে। দোষ করছে উনি, মাঝখান থেকে ফেঁসে গেলাম আমি। আমার কথায় সুমন বলল, হ্যাঁ জান্নাত, নিশাদ যা বলছে সত্যি বলছে। পলাশ ভাই ভালো না, নেশা করে। ওর কথায় তুমি নিশাদের সাথে এমনটা করবা ভাবতেই পারছি না। এদিকে সব শুনে জান্নাত ওর ভুল বুঝতে পারল। জান্নাত কান্না করতে করতে আমাকে বলল, নিশাদ সরি, আমাকে মাফ করো, আমি বুঝতে পারিনি। জান্নাতের কথায় ওকে আর কিছু না বলে সুমনকে বললাম, সুমন চল এখান থেকে। এই বলে রেগে সেখান থেকে চলে আসছিলাম। তখনই জান্নাত দৌড়ে এসে আমার পা ধরে বলল, মাফ করে দাও আমাকে, আমি তোমার সাথে অন্যায় করছি। আমি তোমাকে কালো জাদু করছি ঠিক আছে, কিন্তু এভাবে তো করিনি। আমার মনে হয় আমি তো তান্ত্রিকের কাছে গিয়ে যে তোমাকে কালো জাদু করছি, উনি কোন চাল চালছে। আমি তোমাকে কালো জাদু করছি ঠিক আছে, কিন্তু সেই পরীকে তো তোমার কাছে পাঠাইনি। আমি তোমার পায়ে ধরি, তুমি ভালো করে খোঁজ নাও, নইলে তুমি বাঁচতে পারবা না। জান্নাতের কথায় আমি কত কথা না বলে বাড়িতে চলে গেলাম। জান্নাতের কথায় আমি কোনো কথা না বলে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বাবা জিজ্ঞেস করলেন আমি কিছু জানতে পারলাম কিনা। মা বাবার কথায় ওনাদের কিছু না বলে রুমে চলে গেলাম। নিজের গার্লফ্রেন্ড আমাকে কালো জাদু করছে এই কথাটা মা বাবাকে কিভাবে বলি? মনটা ভীষণ খারাপ। এরকম একটা ধাক্কা খাবো ভাবিনি। জান্নাত জান্নাত এমনটা করছে, কথাটা যেন মানতেই পারছি না। এদিকে জান্নাতের দোষ দিয়েও বা কী লাভ? পলাশ ভাই মিথ্যা বলছিল। জান্নাত আমাকে ভুল বুঝে কাজটা করছে। এমন পরিস্থিতিতে কি করব কিছুই যেন বুঝতে পারছিলাম না। চুপ করে শুয়েছিলাম রুমের ভিতরে। সেদিন রাতে চোখে ঘুম আসছিল না। অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। শেষ রাতের দিকে একটু ঘুম আসায় ঘুমিয়ে যাই। আমি ঘুমানোর কিছুক্ষণ পরে আবার জেগে যাই। কেননা আমি বুঝতে পারি সেই পরী আজও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এমনকি আমি এটাও ফিল করি পরী আমার পাশেই আছে। পরী আমার পাশে আছে এমনটা ফিল করায় আমি পাশে তাকাতেই চমকে উঠি। আর এক লাফে বিছানায় এক কোণে গিয়ে গুটিসুটি হয়ে বসে থাকি। কেননা সেই পরীর রূপটা ছিল অন্য দিনের থেকেও ভয়ঙ্কর। আমি পরীর ভয়ঙ্কর রূপ দেখে ভয় পাওয়ায় পরী বলল, ভয় পেও না আমার ভালোবাসা, এটাই আমার আসল রূপ। আমি বৃদ্ধ একটা পরী, নিজেকে সুন্দর আর শক্তিশালী করতেই তো তোমার মতো যুবকের রক্ত পান করি। এই বলে পরী ভয়ঙ্করভাবে হাসতে লাগলেন। পরীর এই ভয়ঙ্কর হাসি দেখে আমি নিজেকে ধরে রাখতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকালে মা বাবা আমাকে অনেক ডাকাডাকির পর যখন আমি দরজা খুলছিলাম না, তখন ওনারা দরজা ভেঙে আমার রুমে এসে আমার জ্ঞান ফেরান। আমার জ্ঞান ফিরতেই মা বাবা বলে, বাবা নিষাদ, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? তোকে অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুই দরজা খুলছিস না। তুই দরজা না খেলায় আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দরজা খুলে ভেঙে ভিতরে আসলাম।
মা বাবার কথায় ওনাদের বললাম, আসলে রাতে ওই পরীকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার কথায় মা বাবা বললেন, কবিরাজ না তোকে তাবিজ দিল, তারপর ও পরী কিভাবে আসলো? আমি না হয় কবিরাজের কাছে আরেকবার যাই। বাবার কথায় আমি বললাম, না বাবা, তোমার যাবার দরকার নেই, আমি যাচ্ছি ওনার সাথে দেখা করতে। এই বলে উঠে ফ্রেশ হলাম। শরীরটা কেমন ব্যথা করছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়ে আমি চলে গেলাম কবিরাজের বাড়িতে। সেখানে যাবার পর উনি আমাকে দেখে বলল, কি নিশাদ, তোমার গার্লফ্রেন্ড জান্নাত কি স্বীকার করলো ও যে তোমাকে কালো জাদু করছে? কবিরাজ মামার কথায় বললাম, হ্যাঁ, জান্নাত স্বীকার করেছে। আমাকে কেন কালো জাদু করছে সেটাও বলছে। জান্নাত আমাকে কালো জাদু করছে বিষয়টা মানতেই পারেনি। ওদিকে আবার গত রাতে সেই পরী আমার কাছে এসে আবারও শারীরিক সম্পর্ক করছে। কালকে আমি পরীর আসল রূপ দেখেছি। কি কি ভয়ানক দেখতে! আপনি তো আমাকে তাবিজ দিয়েছিলেন, তারপর পরী আসলো যে? আর আমাকে কালো জাদু করছে জান্নাত। আপনি তো জেনেই গেছেন। তাহলে কালো জাদু কাটিয়ে আমাকে সুস্থ করেন। আমার কথায় কবিরাজ মাথা নিচু করে বললেন, নিষাদ, কিছু কিছু ব্যাপারে তথ্য নিয়ে বলা যায়। তথ্য নেওয়া সহজ, কিন্তু কাজ করা কঠিন। আমি তোমার কালো জাদু কাটাতে পারবো না, এটা আমার ক্ষমতার বাহিরে। ওই পরীর মোকাবেলা করার ক্ষমতা আমার পক্ষে সম্ভব না। তোমার কালো জাদু কাটাতে পারে একমাত্র সে যে তোমাকে কালো জাদু করছে। যদি বাঁচতে চাও তাহলে ওই কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাও, উনি পারবে তোমার কালো জাদু কাটিয়ে বাঁচাতে পারে। তাই যত তাড়াতাড়ি পারো ওনার কাছে চলে যাও। কবিরাজের কথায় বুঝতে পারলাম সামনে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। নিজের জীবন বাঁচাতে কবিরাজের ওখান থেকে বেরিয়ে জান্নাতকে ফোন দিয়ে বললাম দেখা করতে। আমার কথায় জান্নাত দেখা করায় ওকে বললাম, চলো, চলো নিয়ে আমাকে, যে তান্ত্রিকের কাছে গিয়ে আমাকে কালো জাদু করছো, এখনই নিয়ে চলো। আমার কথায় জান্নাত কোনো কথা না বাড়িয়ে সেই তান্ত্রিকের কাছে নিয়ে গেলেন আমাকে। আমি ওনার কাছে যেতেই উনি কর্কশ গলায় বলে উঠলেন, আমার কাছে এসে কোনো লাভ হবে না, ও তোমাকে বাঁচতে দিবে না, তোমাকে ও মেরেই ফেলবে। এ বলে তান্ত্রিক একটা শয়তানি হাসি দিলেন। তান্ত্রিকের কথায় আমরা ওনার পাশে গিয়ে বসে বললাম। এদিকে জান্নাত তখন তান্ত্রিককে বললেন, চাচা, আমাকে চিনতে পেরেছেন? আমি কিছুদিন আগে আপনার কাছে এসেছিলাম একটা ছেলেকে কালো জাদু করতে। এই যে ও সেই ছেলে। আমি ভুল বুঝে ওকে কালো জাদু করছি। আমি আমার ভুল বুঝতে পারছি। আপনি দয়া করে ওর উপর থেকে কালো জাদু কাটিয়ে নিন। জান্নাতের কথায় তান্ত্রিক বললেন, না, সেটা আর সম্ভব না। ওর কাজ হাসিল করবেই। আমি এই কালো জাদু আর কাটাতে পারবো না। ওনার কথায় আমি বললাম, জান্নাত, জান্নাত আমাকে কালো জাদু করাতে যত টাকা দিছে আমি তার থেকে আপনাকে দ্বিগুণ টাকা দেব। তবুও আমার উপর থেকে কালো জাদু তুলে নেন। আমার কথায় তান্ত্রিক বলল, না না, আমি পারবো না। তোমরা চলে যাও এখনই, এখনই চলে যাও। তান্ত্রিকের এমন ব্যবহারে কোনো উপায় না পেয়ে ওনার পা ধরে কান্না করতে করতে বললাম, দয়া করে কালো জাদুটা তুলে নিন। আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি পারতেন এভাবে তাড়িয়ে দিতে? আমার কান্না অনুরোধে তান্ত্রিক বললেন, উঠো বাবা, পা ছাড়ো। দেখো বাবা, আমি স্বীকার করছি আমি তোমাকে কালো জাদু করছি। লোকজন আমার কাছে আসে টাকার বিনিময়ে এমন পাপ কাজ করাতে। এই যে মেয়েটা, ও তোমার কথা বলায় আমি 3 রাত সাধনা করে তোমার উপর একটা খারাপ জিনকে চালান করে চাই। কিন্তু আমি খারাপ এই জিনটার কথা ভাবতেও পারিনি আমার ডাকে আমার সাধনায় এই পরী চলে আসবে। ও যেমন তেমন পরী নয় বাবা, ওর নাম আলিয়া। আলিয়া আলিয়া পরীর বয়স অনেক বছর। ও শয়তানের পূজারী। ও নিজেকে শক্তিশালী করতে প্রতি 1 যুগ পর পর একজন যুবক বা যুবতীর রক্ত খায়। এই জীবনে ও অনেক যুবক যুবতীকে মেরে তাদের রক্ত খেয়ে নিজের শক্তি বাড়িয়েছে। এখন ওর নজরে পড়েছ তুমি। নজরে বলতে, ওকে তোমার কাছে পাঠিয়েছি আমি। আমি ওকে পাঠাতে চাইনি। ওর খুব ক্ষমতা। ওই আলিয়া পরীর অনুগত 1-2 জন না, 2-3 হাজার পিশাচ জিন পরী আছে। ওরা এই আলিয়ার চামচা বলতে পারো। আলিয়া যা বলে ওরা তাই করে। আমি তোমাকে কালো জাদু করছি ঠিক আছে, কিন্তু তোমার উপর থেকে কালো জাদু কাটাতে পারবো না। আমি কালো জাদু তুলতে গেলে পরী আমাকে তো মারবেই, আমার বংশ নির্বংশ করবে। ও তোমার সাথে 5 বার সহবাস করছে, আর 2 বার করতে পারলে ও হবে আরো শক্তিশালী, আর তুমি রক্তশূন্য হয়ে মারা যাবা। ওনার কথায় কান্না ভরা চোখে অনুরোধ করে বললাম, কোনো কি উপায় নেই ওর কাছ থেকে মুক্তি পাবার? আমার অনুরোধে উনি বললেন, উপায়? উপায় হ্যাঁ, একটা আছে। সেই উপায়টা হলো, সেটা আমি তো করতে পারবো না। আমার যিনি গুরু, আমি যাকে গুরু মানি, আমি যার কাছে শিক্ষা নিয়েছি সেই তান্ত্রিকের সাথে তোমার দেখা করে কথা বলতে হবে। আর উনি আমাদের মানুষদের লোকালয় থাকে না, উনি থাকে গহীন একটা জঙ্গলের একটা গুহাতে।
ওখানে উনি সাধনা করে, ওখানেই থাকে। আমি তোমাকে ওনার ঠিকানা দেই, তুমি কালকেই ওনার কাছে যাও আর দেখা করো। তবে সাবধান, ওটা কিন্তু খুব ভয়ঙ্কর জঙ্গল। ওখানে নানা হিংস্র জীবজন্তু আছে, তোমার মৃত্যু হতে পারে। তান্ত্রিকের কথায় নিজের জীবন বাঁচাতে আমি রাজি হলাম। ওনার কথা মতো আমি সেই জঙ্গলে যাবার জন্য ওনার কাছে পুরো ঠিকানা চাইলাম। আমার কথায় সেই তান্ত্রিক আমাকে পুরো ঠিকানাটা আমাকে দিলেন, কোথায় গিয়ে নামতে হবে, কিভাবে সেখানে যেতে হবে। উনি আরো বললেন, শোনো, আমার যে গুরু তান্ত্রিক, ওনার নাম তারানাথ। তারানাথ তান্ত্রিক কিন্তু খুব শক্তিশালী একজন তান্ত্রিক। উনি যদি তোমাকে ওই পরীর হাত থেকে বাঁচাতে বা উপায় না বলতে পারে, তাহলে সৃষ্টিকর্তা ছাড়া তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমার হাতে সময় কম, তুমি কাল সকালে সেই ঠিকানায় চলে যাও। ওনাকে গিয়ে আমার কথা বলবা যে আপনার শিষ্য পাঠিয়েছে। এদিকে আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে খবর পাঠিয়ে দেব ওনার কাছে। তোমরা চিন্তা করো না, যাও। আর হ্যাঁ, এই তাবিজটা তোমার সাথে রাখো। এটা তোমার কাছে থাকলে পরী তোমাকে স্পর্শ করতে পারবে না। ও দূর থেকে তোমাকে ভয় দেখাতে পারবে, তোমার উপর মায়া সৃষ্টি করতে পারবে, কিন্তু তোমাকে সরাসরি আক্রমণ করতে পারবে না। তোমাকে দেখে আমার মায়া হলো বলে এই তাবিজটা দিলাম। এতে ওই পরীর হাতে আমার মৃত্যু হতে পারে। আমি মরে গেলে আমাকে মাফ করে দিও। আর হ্যাঁ, আমি এই জীবনে যত পাপ করছি, যত কালো জাদু করছি, সব কিছুর জন্য আল্লাহর কাছে তওবা করছি। আমি তান্ত্রিক হয়ে বলছি, যে বা যারা কাউকে কালো জাদু করে, তার শাস্তি ভয়াবহ হবে। কালো জাদু করা মানে আল্লাহর বিরুদ্ধে গিয়ে কাজ করা। তাই কালো জাদু থেকে সবাই দূরে থাকবো, নইলে নিজের বিপদ হবে। তোমরা এখন চলে যাও। তান্ত্রিকের কথায় জান্নাত ও আমি সেখান থেকে চলে আসলাম। বাইরে এসে বন্ধু সুমনকে ফোন করে বললাম, সুমন, কালকে এক জায়গায় যেতে হবে, তুই কি যাবি আমার সাথে? আমার কথায় সুমন রাজি হলেন আমার সাথে যাওয়ার জন্য। এদিকে জান্নাত বললেন, নিশাদ, আমিও যাব তোমার সাথে। ওর কথায় আমি বললাম, কেন, নতুন করে কালো জাদু করার প্ল্যান আছে নাকি? আমাকে অনেক কষ্ট দিছো তুমি, তোমাকে আর বিশ্বাস করি না, বাড়িতে চলে যাও। আমার কথায় জান্নাত আমার হাতটা শক্ত করে ধরে কান্না ভরা চোখে বলল, তুমি তো জানো আমি না জেনে তোমাকে ভুল বুঝে এমনটা করেছি। দয়া করে আমাকে মাফ করে দাও আর তোমার সাথে নিয়ে চলো। তোমার যেন কিছু না হয়, আমি তোমার পাশে থাকতে চাই। জান্নাতের কথায় মনটা একটু নরম হয়ে গেল। ওর কথায় আমি বললাম, ঠিক আছে, এখন বাড়িতে যাও, কাল সকালবেলা রেডি হয়ে চলে আসবে। বাড়িতে কিছু বললে বলবা ঘুরতে যাচ্ছি বা পিকনিকে যাচ্ছি। আমার কথায় রাজি হয়ে জান্নাত চলে গেলেন। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর সেই রাতে খাবার সময় মা বাবাকে বললাম, মা বাবা, আমি কালকে একটু বন্ধুদের সাথে বাইরে যাব, ফিরতে দু একদিন দেরি হতে পারে। আমার কথায় বাবা বললেন, তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না? কবিরাজ আমাদেরকেও বলেছে তোকে কালো জাদু করছে জান্নাত নামে কেউ, যাকে ভালোবাসিস সেই কালো জাদু করলো। বাবার কথার জবাবে আমি বললাম, আসলে বাবা, ও আমাকে ভুল ভেবেছিল। একটা ভুল বোঝাবুঝির কারণে ও এটা করেছে। আমি ওকে মাফ করে দিয়েছি। আর বাবা, সত্যি কথা বলতে যে তান্ত্রিক আমাকে কালো জাদু করছে, উনি ওনার গুরু তান্ত্রিকের সাথে আমাকে দেখা করতে বলেছে। উনি নাকি পারবে আমার চিকিৎসা করতে। ওনার সাথে দেখা করতে যাব কাল সকালে। আমার কথায় বাবা বললেন, তাহলে আমিও যাই তোর সাথে, তুই একা যাবি কেন? না বাবা, আমি একা না, আমার সাথে সুমন যাবে। তোমার কষ্ট করতে এত দূরে যেতে হবে না। আমি আর সুমন গিয়ে শুনবো উনি কি বলে কি করে। কথাটা বলে খাওয়ার শেষে আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু ফোন টেপাটেপি করে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর স্বপ্নে দেখলাম সেই পরী ভয়ঙ্করভাবে বলছে, কোথাও গিয়ে লাভ হবে না, তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই বলে পরী ভয়ঙ্করভাবে একটা হাসি দিলেন। পরীর ভয়ঙ্কর হাসিতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে ঘরের একটা কোণে আমি আতঙ্কের কোণে ছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম রাত আর বেশি নেই, কিছুক্ষণের মধ্যে সকাল হবে। এই ভেবে আর না ঘুমিয়ে বাকি রাতটুকু জেগে রইলাম। কিছুক্ষণ পর ফজরের আজান দেয়ায় আমি উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। সকালবেলা আমি রেডি হয়ে নাস্তা করে মা বাবাকে বললাম, বাবা, আমি যাচ্ছি, দোয়া করো। কথাটা বলে আমি বাড়ি থেকে বাইরে গিয়ে সুমন ও জান্নাতকে ফোন দিলাম। আমার ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যে ওরা রেডি হয়ে আমার কাছে বাসায় আসলো। আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করলাম তান্ত্রিকের দেয়া ঠিকানায়। তান্ত্রিকের দেয়া ঠিকানাটা অনেক দূরে। আমরা শুরুতে বাসে করে একটা জায়গায় গিয়ে নেমে গেলাম। বলতে পারেন জঙ্গলের শুরুতে। এখন এই জঙ্গলের অনেকটা পথে আমাদের হেঁটে যেতে হবে। আমরা তিনজনই জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলাম। গহীন জঙ্গলে পরিবেশটা অন্যরকম। আমরা হাঁটছি, সময়টা তখন বিকেল। সন্ধ্যা হতে বেশি দেরি নেই। জঙ্গলটা কেমন অদ্ভুত লাগছে, গা ছমছম একটা পরিবেশ।
বিভিন্ন রকমের পাখি ও কাঠবিড়ালির ডাকে পরিবেশটাই পাল্টে গেছে। আমরা হাঁটছি, জঙ্গলের এমন গা ছমছম পরিবেশ দেখে জান্নাত ভয়ে আমার হাত ধরে হাঁটছে। আমরা হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলাম একটা পাহাড়ের কাছে। তান্ত্রিকের দেয়া কথা মতো এই পাহাড়টির পরে আরেকটা পাহাড় আছে। ওইখানে বড় তান্ত্রিক একটা গুহায় থাকে। আমরা অনেক কষ্টে সেই পাহাড়টা পেরিয়ে পরের পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালাম। সেখানে যাবার পর আমরা এদিক সেদিক তাকাতে হঠাৎ একটা গাছের নিচে একজন তান্ত্রিককে দেখতে পেলাম। উনি চোখ বন্ধ করে আছে। ওনাকে দেখে আমরা ওনার কাছে যেতে উনি বলে উঠলেন, "পরিষ্কার হতে হবে, পরিষ্কার। তোমার শরীরে পরীর ঘ্রাণ লেগে আছে।" কথাটা বলে তান্ত্রিক চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, "শুনোনি কি বললাম? তোমাকে পরিষ্কার হতে হবে। ওই যে সামনে একটা ছোট পুকুরের মতো জায়গা দেখতে পাচ্ছ? যাও, ওখানে গিয়ে নিজেকে পবিত্র করে আসো। ওখানে নেমে গোসল দাও।" ওনার কথায় আমরা তিনজনই ওই পুকুরের মতো জায়গার কিনারায় গিয়ে দাঁড়ালাম। সেখানে গিয়ে দেখলাম পুকুরের মতো জায়গায় পানিগুলো কেমন কালো কালো। এমন অদ্ভুত পানি তো আগে কখনো দেখিনি। এদিকে পিছন থেকে সেই তান্ত্রিক বলল, "এখানে নেমে নিজেকে পবিত্র করো।" ওনার কথায় আমি কোনো কথা না বাড়িয়ে যেই না সেই পুকুরে নামতে যাব, তখনই পিছন থেকে একটা তান্ত্রিক এসে আমার হাতটা খপ করে ধরে বলল, "এই কি করছো?" এই বলে উনি আমার হাতটা ধরে সেখান থেকে টেনে একটু দূরে এসে বলল, "এই কি করছো জানো? তুমি কত বড় ভুল করতে গিয়েছিলে?" ওনার কথায় বেশ অবাক হলাম। আর ইনি কে? এনাকে তো চিনতে পারলাম না। একটু আগে তো এখানে অন্য একজন তান্ত্রিক ছিল। উনি কোথায়? আমি ওনাকে দেখে বললাম, "আপনি কে? আর আমাকে এসব কি বলছেন?" আমার কথায় উনি বললেন, "তোমরা যে তান্ত্রিকের কাছে আসছো, আমি সেই। আমি তারানাথ তান্ত্রিক। আর তোমরা একটু আগে যাকে দেখেছ, সে ওই পরীটা যে তোমাকে মারতে চায়। ওই পরী তান্ত্রিকের রূপ ধরে এসে মায়াজাল সৃষ্টি করেছিল। তুমি যদি ওর কথা মতো ওই পুকুরের মতো জায়গায় গোসল করতে নামতে, তাহলে তুমি আর ফিরে আসতে না। ওখানেই মারা যেতে। পরী তোমাকে নিয়ে যেত।" ওনার কথায় শ্বাস-প্রশ্বাস বেড়ে গেল। শরীর কাঁপতে লাগলো। কত বড় ভুলটাই না করতে গিয়েছিলাম। আমি ভয়ে তোতলাতে তোতলাতে ওনাকে বললাম, "আপনি সত্যি কি সেই তান্ত্রিক আমরা যার কাছে আসছি?" আমার কথায় উনি বললেন, "হ্যাঁ, আমি সে। ভয় পেও না। এখন আর কোনো ভয় নেই। আসো আমার সাথে।" এই বলে উনি হাঁটতে লাগলেন। আমরাও হাঁটতে লাগলাম ওনার পিছনে। উনি হাঁটতে হাঁটতে পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকলেন। ওনার পিছনে আমরাও সেই গুহার মধ্যে ঢুকলাম। সেখানে যাবার পর দেখলাম গুহাতে অন্য রকম তান্ত্রিকের সাধনা করা জিনিসপত্র ও কিছু কঙ্কালের মাথার খুলি ছাড়া তেমন কিছু নেই। আমরা ওখানে যাবার পর তান্ত্রিক বলল, "বসো।" ওনার কথায় বসে পড়ায় উনি আমাকে বললেন, "তোমাকে যে তান্ত্রিক আমার কাছে পাঠিয়েছে, সে জিনের মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছে। ও আমার ভালো শিষ্য। ওর অনুরোধে আমি তোমাদের সামনে গিয়ে দেখা করলাম। আমার কাছে নিয়ে আসলাম। আমি এখানে একা থাকি। জায়গাটা একটু অন্যরকম। তোমরা ভয় পেও না। আমার এখানে থাকা অবস্থায় তোমাদের কিছু হবে না।" এই বলে সেই তান্ত্রিক আমাকে বলল, "তোমার অবস্থা তো ভালো না। সেই পরী এক প্রকার তোমার রক্তে মিশে গেছে। ওই আলিয়া পরী খুবই ভয়ঙ্কর। ওর নজরে যে একবার পড়ে সে আর বাঁচতে পারে না। আমি যদি তোমাদের সহজভাবে বুঝিয়ে বলি, তাহলে আলিয়া এমন একটা শক্তিশালী পরী, সমস্ত জিন পরীর সবথেকে ক্ষমতাশালী ১০০ জন জিন পরীদের মধ্যে ও একজন। এই আলিয়ার মুখোমুখি হবার সাহস আমাদের কোনো তান্ত্রিক বা কবিরাজের নেই। এর জন্য জিনদের সাহায্য নিতে হবে। আর একটা মেয়েকে জিন রাজ্যে জিনদের দুনিয়ায় যেতে হবে। কিন্তু সেই জিন রাজ্যে কোনো ছেলে যেতে পারবে না। একটা যুবতী মেয়ে লাগবে।" তান্ত্রিকের কথায় জান্নাত কিছু না ভেবেই বলে দিলেন, "আমি, আমি যাব। আমি কি যেতে পারবো? নিশাতকে সুস্থ করতে আমি সব করতে পারবো।" এই বলে আমি, আমি, আমি যেতে চাই। জান্নাতের কথায় তান্ত্রিক বললেন, "হ্যাঁ, তুমি পারবে। তোমাকে জিন রাজ্যে তাদের দুনিয়ায় গিয়ে একটা ফুল নিয়ে আসতে হবে। এই ফুলটা সাধারণ কোনো ফুল না। এই ফুলটা জিন রাজ্য কোথায় পাবা, কিভাবে সেখানে যাবা, আমি সবটা তোমাকে বলে দিব।" তান্ত্রিকের কথায় জান্নাত বললেন, "আমি অবশ্যই যাব। আপনি বলেন, আমি আপনার কথা মতো জিন রাজ্যে যাবই যাব।" জান্নাতের কথায় সেই তারানাথ তান্ত্রিক বলতে শুরু করলেন। তান্ত্রিক বললেন, "শোনো, আজ রাত ১২টার দিকে আমার এখানে একজন জিন আসবে কিছু সুস্বাদু মিষ্টি নিয়ে। এগুলো মানুষের বানানো মিষ্টি। ও এগুলো এনে আমাকে দেয়ার পর চলে যাবে। ও চলে যাবার পর আরেকটা জিন আসবে। আমার কাছে ওর হাতে থাকবে একটা হারিকেন, সেই তোমাকে পথ দেখাবে। সেই জিনটা আসায় তুমি মিষ্টিগুলোর সাথে নিয়ে ওর পিছন পিছন হাঁটতে থাকবে জঙ্গলের মধ্যে দিয়ে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় গিয়ে ও দাঁড়ালে তুমিও দাঁড়িয়ে পড়বা।
তুমি সেখানে দাঁড়ানোর একটু পর দেখবে একটা ঘোড়ার গাড়ি টকবক টকবক করে তোমার দিকে এগিয়ে আসছে। তুমি ওটা দেখে ভয় পেও না একদম। সেই ঘোড়ার গাড়িটা তোমার কাছে এসে দাঁড়িয়ে পড়বে। গাড়িটা তোমার কাছে আসায় তুমি ওটাতে উঠে বসবা। তুমি ঘোড়ার গাড়িতে উঠে বসায় সেটা চলতে থাকবে জঙ্গলের মধ্য দিয়ে। এভাবে চলতে চলতে একসময় তোমার ঘুম এসে যাবে। তোমার ঘুম আসার কিছুক্ষণ পর আবার তোমার ঘুম ভেঙে যাবে। তোমার ঘুম ভাঙতেই তুমি দেখতে পাবা খুব সুন্দর একটা জায়গা। এত সুন্দর জায়গা তুমি আগে কখনো দেখোনি। এই সুন্দর জায়গা দেখলে তুমি বুঝতে পারবা এটা জিনদের রাজ্য। তুমি জিন রাজ্যে চলে গেছো। তুমি জিন রাজ্যে যাওয়ার পর দেখবা সুন্দর সুন্দর ছোট বড় অনেক প্রাসাদ। ওগুলো জিনদের থাকার জায়গা, বলতে পারো ওদের বাড়ি। তো এরকমই সুন্দর ও বড় একটা প্রাসাদের সামনে গিয়ে ঘোড়ার গাড়িটা থেমে যাবে। গাড়িটা থেমে যাওয়ায় তুমি সেখানে নেমে পড়বে। সেখানে নেমে তুমি বড় প্রাসাদটার সামনে একটা সুন্দর বাগান দেখতে পাবা। সেই প্রাসাদে দেখবা একটা ছেলে জিন বসে আছে। ও অনেক সুন্দর কিন্তু সাদাসিধে। মানুষের মধ্যে যেমন অনেকে সাদাসিধে আছে, পাগলের মতো ওরকম ওই জিনটা। ওর নাম ফারিদ। সেই ফারিদ কিন্তু যেমন তেমন জিন না। ও ওই জিন রাজ্যের জিন বাদশার ছেলে। ও সাদাসিধে পাগলের মতো বলে ওই বাগানে বেশিরভাগ সময় খেলা করে। সেখানে যাওয়ার পর তুমি সেই ফারিদ জিনের কাছে গিয়ে ভদ্রভাবে একটা সালাম দিবা। ওকে সালাম দেওয়ার পর ওকে বলবা, ছোট বাদশাহ হুজুর, আপনার জন্য ছোট একটা উপহার এনেছি। এই বলে তোমার সাথে করে নিয়ে যাওয়া মিষ্টিগুলো ওকে খেতে দিবা। ফারিদ জিন মিষ্টি অনেক পছন্দ করে। শুধু ফারিদ না, জিনেরাই মিষ্টি অনেক পছন্দ করে। যাই হোক, তুমি ফারিদকে মিষ্টি খেতে দিবা। সে যদি মিষ্টি খেয়ে প্রশংসা করে তাহলে তুমি ওকে বলবা, ছোট বাদশাহ হুজুর, আপনি কি আমার বন্ধু হবেন? তোমার কথা বা কাজে খুশি হয়ে ও যদি বন্ধুত্ব করে তাহলে তুমি সহজভাবে ওর সাথে খেলাধুলা করবে। কেননা ও সাদাসিধে বাচ্চাদের মতো খেলতে ভালোবাসে। এভাবে ওর সাথে বন্ধুত্ব হলে তুমি ওকে বলবা, ফারিদ, চলো না আমরা আকাশমণি পাহাড়ে যাই। আকাশমণি পাহাড় ওদের প্রাসাদের পিছনে। এই আকাশমণি পাহাড়ে ওই ফুলটা পাবা যে ফুলটার জন্য তুমি জিন রাজ্যে যাচ্ছ। কিন্তু সাধারণ কেউ সেই প্রাসাদে যেতে পারবে না। মানুষ তো দূরের কথা, সাধারণ কোনো জিনও যেতে পারে না সেই পাহাড়ে। কারণ সেখানে অনেক পাহারাদার জিন থাকে। ফারিদ জিন তোমার সাথে সেখানে গেলে ওনাকে যাওয়াও অনুমতি দিবে। কেননা ফারিদ জিন বাদশার ছেলে। তুমি ফারিদ জিনের সাথে সে পাহাড়ে গেলে দেখবে সেখানে বিশেষ ধরনের একটা ফুল আছে। যে ফুলটার কালার ৭ রকম। মানে একই ফুলের গায়ে ৭ রং। এই ফুলটা দেখার পর তুমি ফারিদকে বলবে তোমার সেই ফুল পছন্দ। তুমি একটা ফুল নিতে চাও। তোমার কথায় ফারিদ অনুমতি দিলে তুমি একটা ফুল ছিঁড়ে নিবা। কিন্তু খবরদার, ফারিদের অনুমতি ছাড়া সেই ফুলে হাতও দিবে না। সেই ফুলটা নিয়ে তুমি ফারিদের কাছে বিদায় নিয়ে ওদের প্রাসাদের সামনে আসতে দেখবা সেই ঘোড়ার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। তুমি ফুলটা নিয়ে গাড়িতে উঠে বসবা, তাহলে সেই গাড়ি তোমাকে আবার আমার কাছে নিয়ে আসবে। সেই ফুলটা যদি ভালোই আনতে পারো তাহলে তোমার বয়ফ্রেন্ড নিশাদকে বাঁচানো যাবে আলিয়া পরীর হাত থেকে। ওই ফুলটার এত ক্ষমতা যে সেই ফুলটা জমজম পানিতে চুবিয়েছি, সেই পানি কোনো জিন পরীর শরীরে ছিটিয়ে দিলে সে যত বড় শক্তিশালী জিন পরী হোক, সে মারা যাবে বা আহত হয়ে পড়বে। আলিয়া পরীকে শায়েস্তা করতে, নিশাদকে বাঁচাতে এটাই একমাত্র পথ। তান্ত্রিকের কথায় ওনাকে বললাম, আচ্ছা আপনি এত কিছু জানেন কিভাবে? জিন রাজ্যের কোথায় কি, জিন বাদশার ছেলের নাম কি, এত কিছু কিভাবে জানেন আপনি? আমার কথা জবাবে উনি বললেন, আমি এগুলো আমার সাথে থাকা আমার অনুগত জিনদের মাধ্যমে জেনেছি। আমি বড় মাপের সাধক। আমার সাধনায় খুশি হয়ে অনেক শক্তিশালী জিনেরা আমার কাছে আসে। এছাড়াও আমি কিছু কিছু জিনকে বন্দি করে তাদের দিয়েও কাজ করাই। এই যে আমি এই গুহায় থাকি, এখানে তো আমার খেতে হয়। আমাকে খাবার এনে দেয় জিনেরা। এসব পার্সোনাল কথা থাক। এখন রাত নেমে আসছে। জান্নাত, তোমাকে যা যা বললাম সব শুনলে তো? তান্ত্রিকের কথায় জান্নাত একটু ভয় ভয় বললেন, হ্যাঁ, সব শুনেছি। আমি পারবো ইনশাল্লাহ। গহীন জঙ্গলে রাতের বেলা আমরা একটা পাহাড়ের গুহাতে বসে জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র জীবজন্তুর ডাক। কেমন ভয়ানক একটা পরিবেশ। এভাবে সেখানে বেশ কিছুক্ষণ আমরা আমাদের পিছনে হঠাৎ কিছু খাবার দেখতে পেলাম। ফলমূল, মিষ্টি এসব। এই খাবারগুলো কিন্তু ওখানে আগে ছিল না। মনে হয় ওনার সাথে থাকা জিন খাবারগুলো নিয়ে আসছে। সেই খাবারগুলো দেখে তান্ত্রিক বলল, নাও, খাবারগুলো খেয়ে নাও। তান্ত্রিকের কথায় আমরা কোনো কথা বাড়ালাম না। খাবারগুলো খেয়ে নিলাম। খাবার শেষে আমরা অপেক্ষা করতে লাগলাম। এভাবে কয়েক ঘন্টা অপেক্ষার পর একটা জিন আসলেন সেই তান্ত্রিকের কাছে। সে জিনটা এসে তান্ত্রিকের হাতে কিছু মিষ্টি দিয়ে চলে গেলেন। সে জিনটা চলে যাওয়ার পর কিছুক্ষণ পর উঁচু লম্বা একটা জিন আসলেন হাতে হারিকেন নিয়ে।
সেই জিনটা আসার পর তান্ত্রিক জান্নাতকে মিষ্টিগুলো দিয়ে বললেন, জান্নাত, ওনার সাথে যাও। আমার কথা বলা এই সব গল্প একদমই অন্যরকম কিছু নয়, এগুলো সত্যি বাস্তব। এই বাস্তব ঘটনাগুলোকে আত্মস্থ করে রাখো। কথাগুলো মনে আছে তো? জিন রাজ্যে যাওয়ার পর আমার কথা মতো সব কিছু নাও হতে পারে, নিজের উপস্থিত বুদ্ধি সেখানে খাটাবা। আর একটা কথা সবসময় মনে রাখবে, কারো অনুমতি ছাড়া কিছু করবে না। দৌড়াদৌড়ি, ছোটাছুটি এসব একদম করা যাবে না। তোমার মধ্যে সাহস আছে, আশা করি তুমি পারবে। যাও, ওর পিছন পিছন যাও। তান্ত্রিকের কথায় জান্নাত আমাকে জড়িয়ে ধরে বলল, নিষাদ, আমাকে ক্ষমা করছো তো? জিন রাজ্য যাচ্ছি, জানি না কি হবে, আমার জন্য দোয়া করো। ওর কথায় আমি বললাম, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, কেননা তুমি না জেনে ভুল করেছো। তোমার জন্য দোয়া করি, তুমি সফলভাবে ফিরে আসবে ইনশাল্লাহ। এদিকে বন্ধু সুমন বলল, জান্নাত, তোর জন্য দোয়া রইল। তান্ত্রিকের কথা মতো জিন রাজ্যে গিয়ে ভালোভাবে ফিরে আসবি। আমরা তোর জন্য অপেক্ষা করব। আমাদের কথায় জান্নাত মিষ্টিগুলো নিয়ে সে জিনটার পিছু পিছু হাঁটতে লাগলেন। নিশিরাত জঙ্গলের মধ্যে দিয়ে সেই জিনটার পিছু পিছু হাঁটছে জান্নাত। জান্নাত সেই জিনটার পিছন পিছন হাঁটার সময় আশপাশ থেকে নানা আওয়াজ শুনতে পাচ্ছিলেন। মনে হচ্ছে কেউ ফিসফিস করে ওর নাম ধরে ডাকছে, আবার কেউ বা কান্না করছে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে থাকা জিনটা দাঁড়িয়ে যায়। উনি দাঁড়িয়ে যাওয়ায় জান্নাতও দাঁড়িয়ে পড়ে সেখানে। জান্নাত সেখানে দাঁড়ানোর একটু পর ও দেখতে পায় অন্ধকারের মধ্যে থেকে একটা ঘোড়ার গাড়ি ওর দিকে টকবক টকবক করে এগিয়ে আসছে। একটু পর সেই ঘোড়ার গাড়িটা জান্নাতের সামনে এসে দাঁড়ালো। সে জিনটা সামনে এসে দাঁড়ানোর পর জান্নাত বিসমিল্লাহ বলে ঘোড়ার গাড়িতে উঠে বসলো। ঘোড়ার গাড়িতে উঠে বসায় সেই গাড়িটা চলতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ জান্নাতের ঘুম এসে যায় আর জান্নাত ঘুমিয়ে পড়েন। জান্নাত ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পর আবারও ওর ঘুম ভেঙে যায়। ওর ঘুম ভাঙতেই ও দেখে খুব সুন্দর একটা জায়গা, একদম রূপকথার মতো। এত সুন্দর কি জায়গা হয়! এভাবে কিছুক্ষণের মধ্যে একটা বড় সুন্দর প্রাসাদের সামনে গিয়ে ঘোড়ার গাড়িটা থেমে যায়। গাড়িটা থেমে যাওয়ায় জান্নাত নেমে পড়ে। জান্নাত নামায় সেই গাড়িটা চলে যায়। জিনরাজ্য আশেপাশে কোনো মানুষ নেই, এখানে সবাই চেন। তারানাথ তান্ত্রিকের কথা মতো জান্নাত সেই বড় প্রাসাদটার সামনে যেতে দেখলেন একটা সুন্দর বাগান, আর সেখানে বসে আছে ফারিদ জেন। ফারিদ খুবই সুন্দর দেখতে। ফারিদকে দেখে জান্নাত ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে গিয়ে একটা সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। ছোট বাদশাহ হুজুর, আপনার জন্য একটা উপহার এনেছি। কথাটা বলে সাথে করে নিয়ে আসা মিষ্টিগুলো ফারিদকে খেতে দিলেন। পছন্দের মিষ্টি পেয়ে ফারিদ কোনো কথা না বলে মিষ্টি খেতে খেতে বললেন, খুব সুন্দর খেতে। আচ্ছা, তুমি কে? ফারিদের কথায় জান্নাত কি বলবে বুঝতে পারছে না। ওদিকে ফারিদ আবারও বলে, বলো তুমি কে, এখানে কিভাবে আসলে? ফারিদের কথায় জান্নাত বুদ্ধি করে বলে, আসলে ছোট হুজুর, আমি একজন মানুষ। আমার জিন রাজ্য ঘুরে দেখার খুব ইচ্ছে। আপনি এই রাজ্যের ছোট বাদশাহ হুজুর, আপনার জন্য কিছু উপহার আনবো না? তা কি হয়? আপনার জন্য এই সুস্বাদু মিষ্টিগুলো এনেছি। ভালো লাগছে আপনার? জান্নাতের কথায় ফারিদ বলে, হ্যাঁ, অনেক ভালো লাগছে। ফারিদকে খুশি হতে দেখে জান্নাত বলেন, ছোট হুজুর, আপনি কি আমার বন্ধু হবেন? আমি আপনার সাথে খেলা করব, ঘুরব। জান্নাতের কথায় ফারিদ খুশি মনে রাজি হলো। কেননা ফারিদ ওখানে একা একা বসে থাকতো। জান্নাতের কথায় ফারিদ ওর সাথে খেলা করতে লাগলেন। ফারিদ ঠিক বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি, লাফালাফি এসব করছিল। খেলাধুলার এক ফাঁকে জান্নাত ফারিদকে বললেন, ছোট হুজুর, আমার এখানে ভালো লাগছে না, আমাকে নিয়ে আকাশমণি পাহাড়ে যাবেন? আকাশমণি পাহাড়ে যাবে, কিন্তু বাবা তো ওদিকে যেতেই নিষেধ করেছে, বলে উঠলেন ফারিদ। ফারিদের কথায় জান্নাত বললেন, আমার খুব ইচ্ছে ওই পাহাড়ে যাব। আপনি আমার বন্ধু হয়ে ওখানে নিয়ে যেতে পারবেন না? জান্নাতের এমন কথায় ফারিদ বলল, ঠিক আছে, চলো। এ বলে দুজনে চলে গেলেন সেই আকাশমণি পাহাড়ে। সেখানে যাবার পর জান্নাত অবাক করা অনেক জিনিস দেখল। পাহাড়টা আসলেই খুব সুন্দর। সেখানে যাওয়ার পর জান্নাত মনে মনে সেই ফুলটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক সময় সেই ফুলটা দেখতে পেলে জান্নাত। ও ফুলটা দেখে ফারিদকে বলল, ছোট হুজুর, আমার ওই ফুলটা অনেক পছন্দ হয়েছে। আমি একটা ফুল আমার সাথে নিয়ে যেতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে ফুলটা নিতে পারি। ফুলটা আমার অনেক ভালো লেগেছে। আমি ওটা না পেলে ভীষণ মন খারাপ করব। জান্নাতের কথায় ফারিদ বলল, ওই ফুলটা তো বাবা ছিঁড়তে নিষেধ করতে বলেছে, তবুও তোমার যেহেতু ভালো লাগছে, তুমি একটা ফুল ছিঁড়ে নাও। ফারিদের কথায় জান্নাত গিয়ে যেই না ফুলটা ছিঁড়বে, এরকম একটা অবস্থায় হঠাৎ সেখানে ফারিদ জিনের বাবা, যিনি জিনদের বাদশাহ, উনি সেখানে এসে উপস্থিত হয়ে বললেন, দাঁড়াও, ওটা ছিঁড়বে না।
ওনার কথায় জান্নাত পিছনে তাকাতেই ভয়ে চমকে উঠল, কেননা জান্নাতকে ঘিরে রেখে শত শত জিন। মুহূর্তের মধ্যে এত জিন কিভাবে আসলো? এত জিনদের দেখে ভয়ে জান্নাতের শরীর কাঁপতে শুরু করলো। এদিকে জিনের বাদশা এসে জান্নাতকে উদ্দেশ্য করে বললেন, কে তুমি? তোমাকে দেখে তো মানব জাতি মনে হচ্ছে। তুমি তো একটা মানুষ। মানুষ হয়ে জিনদের রাজ্যে কি করছো? আর এই আকাশমণি পাহাড়ে এসে ফুল ছিঁড়ছো কেন? জিন বাদশার কথায় ভয়ে জান্নাত কি বলবে কি না বলবে থতমত খেয়ে ভয়ে চুপ করে রইলেন। এদিকে তখন ফারিদ জিন বললেন, বাবা, ও আমার বন্ধু, ও আমাকে মিষ্টি খেতে দিয়েছে, আমার সাথে খেলা করছে, তুমি ওকে কিছু বলো না। ছেলের কথায় জিনের বাদশা বললেন, ও বুঝেছি, আমার সাদা সিধে ছেলেকে ভুলিয়ে ভালিয়ে এই ফুলটা নিতে আসছো তাই না? তুমি কি জানো এটা সাধারণ কোনো ফুল নয়? মানুষেরা এই ফুলটা হাতে পেলে সেটা ব্যবহার করে আমাদের জিনদের মেরে ফেলতে পারে। তোমার মতলব নিশ্চয়ই খারাপ। এই, কে আছো? বন্দি করো ওকে। জিন বাদশার কথায় জান্নাত কোনো উপায় না পেয়ে কান্না করতে করতে ওনাকে সব ঘটনা খুলে বললেন। জান্নাত বলল, এই ফুলটা আমার খুব দরকার। এটা না পেলে আমার ভালোবাসার মানুষটিকে আলিয়া নামে এক দুষ্টুপুরি মেরে ফেলবে। জান্নাতের মুখে আলিয়া নামটা শুনে জিন বাদশাকে বললেন, কি? আলিয়া? তুমি কি সত্যি বলছো? তুমি আমাকে পুরো ঘটনাটি খুলে বলো তো। ওনার কথায় জান্নাত শুরু থেকে শেষ সব ঘটনা ওনাকে খুলে বলায় উনি বললেন, আমি আলিয়ার ব্যাপারে জানি, ও খুব খারাপ একটা পরী। আমি জিনদের বাদশাহ, আমার হুকুম মেনে সকল জিন পরী চলে। কিন্তু আলিয়া, এই আলিয়া আমার কোনো কথা শুনে না। ও শয়তানের অনুসারী। ও একবার আমার রাজ্যের কিছু জিনকে মেরে ফেলে পালিয়ে গিয়েছিল। তোমাকে আমি ছাড়তাম না। তুমি যেহেতু আলিয়াকে শায়েস্তা করতে এই ফুলটা নিতে আসছো, তোমাকে আমি এই ফুলটা নেয়ার অনুমতি দিলাম। তোমাদের মতো আমিও চাই আলিয়া শেষ হোক। এই বলে জিনের বাদশা নিজেই একটা ফুল ছিঁড়ে জান্নাতকে দিলেন। আর উনি একান্ত জান্নাতকে কিছু কথা বললেন, যে কথাগুলো এখন বলা যাবে না, সামনে বুঝতে পারবেন। বাদশা ফুলটা দিয়ে জান্নাতকে বললেন, যাও, তোমার কোনো ভয় নেই। জিন বাদশার কথায় ফারিদ ও বাদশার কাছে বিদায় নিয়ে জান্নাত চলে আসলো ওনাদের প্রাসাদের সামনে। ওনাদের প্রাসাদের সামনে আসতে জান্নাত দেখলো সেই ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে জান্নাত উঠে বসলেন। আর যেভাবে জিন রাজ্যে গিয়েছিলেন সেভাবে ঠিক একইভাবে সেই জায়গায় ফিরে আসলেন। সেই জঙ্গলে সে গাড়ি থেকে নেমে জান্নাত রওনা করলেন সেই তারানাথ তান্ত্রিকের পাহাড়ের গুহার দিকে। আশপাশ কোথাও না তাকিয়ে সেই ফুলটা নিয়ে জান্নাত চলে গেলেন তারানাথ তান্ত্রিকের কাছে। সেখানে যাবার পর জান্নাত দেখলেন তারানাথ তান্ত্রিক, আমি ও সুমন দাঁড়িয়ে। জান্নাত কাছে আসতেই তান্ত্রিক বললেন, কই, ফুলটা এনেছো? দাও দাও, তাড়াতাড়ি দাও। তান্ত্রিকের কথায় জান্নাত ওই ফুলটা তান্ত্রিককে দেওয়ার সাথে সাথে তান্ত্রিক তার রূপ পরিবর্তন করলেন। তান্ত্রিক তার রূপ পরিবর্তন করায় জান্নাত বুঝতে পারলেন সে কতই না ভুলটা করলো। এটা তো সেই আলিয়া পরী। এ তাহলে তান্ত্রিকের রূপ নিয়েছিল। আসলে তান্ত্রিক তাহলে কোথায়? এদিকে ফুলটা পেয়ে আলিয়া পরী ও তার সঙ্গীরা সেখান থেকে বাতাসে মিলিয়ে গেলেন। পরী চলে যাবার পর তান্ত্রিক সুমন ও আমি সেখানে দৌড়ে আসি। আমরা সেখানে এসে দেখি জান্নাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আসল তারানাথ তান্ত্রিক এসে বসলো। তুমি এটা কি করলে মা? তোমার এত কষ্টের ফল বৃথা গেল? ওই ফুলটা পরীকে নিয়ে গেলে? আহারে, পরী আমার রূপ নিয়েছিল, সেটা তুমি বুঝতে পারলা না? কত বড় ভুলটা করলা রে মা! এখন তো আরো শক্তিশালী হয়ে যাবে ও। এখন আর তোমার বয়ফ্রেন্ড নিশাদকে বাঁচানো সম্ভব না। তান্ত্রিকের কথায় জান্নাত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। সেই পরী যে তান্ত্রিকের রূপ নিয়েছিল এটা তো ও জানতই না। এদিকে খুব আশা নিয়ে এই তারানাথ তান্ত্রিকের কাছে আসছিলাম পরীর হাত থেকে বাঁচতে, কিন্তু সেটা মনে হয় আর হবে না। জান্নাতের এই অবস্থা দেখে ওর কাছে যাওয়ায় ও আমাকে জড়িয়ে ধরে বলল, নিশাদ, আমি সত্যি বুঝতে পারিনি এমনটা হবে। আমি ভেবেছিলাম উনি আসল তান্ত্রিক। আমার এত কষ্টের ফল বৃথা গেল। পরী সেই ফুলটা নিয়ে গেল। জান্নাতের কথায় তান্ত্রিক বলল, তোমাদের আগেই বলেছিলাম ওই পরী খুব ভয়ঙ্কর। ও এত সহজে হার মানবে না। তোমরা ওর মায়ার জালে ফেসে গেলে। তান্ত্রিকের কথায় বন্ধু সুমন বলল, এখন তাহলে কি হবে? নিষাদকে ওই পরীর হাত থেকে বাঁচার কি কোনো অন্য উপায় নেই? সুমনের কথায় তান্ত্রিক বললেন, না, আর কোনো উপায় নেই। অন্য উপায় তো পরীর সাথে সরাসরি যুদ্ধ করা। আমার পক্ষে এটা সম্ভব না, কারণ পরীর অনুসারী হাজার হাজার জিন পরী আছে। ওদের সাথে আমি বা আমার সাথে থাকা জিনেরা পারবা না। আমি নিষাদকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু জান্নাতের ভুলের কারণে পরী ওই ফুলটা নিয়ে যাওয়ার কারণে ওকে আর বাঁচাতে পারছি না।
তোমরা বাড়িতে ফিরে যাও। এদিকে আমরা দুদিন থেকে বাড়িতে না ফেরায় আমার মা বাবা আগের তান্ত্রিকের কাছে তারানাথ তান্ত্রিকের ঠিকানা নিয়ে আমাদের কাছে চলে আসছেন। মা বাবা সেখানে আসায় ওদেরকে বলি, আরে বাবা মা, তোমরা এখানে এখানে কিভাবে আসলে? আমার কথা জবাবে বাবা বললেন, তুই দুদিন ধরে এখানে নেই, আমাদের বুঝি চিন্তা হয় না, তাই অনেক কষ্টে ঠিকানা নিয়ে এখানে চলে আসলাম। তা বাবা, তোর এখন কি হলো? তোর সমস্যা কি সমাধান হয়েছে? বাবার কথায় মন খারাপ করে ওদের সব ঘটনা খুলে বললাম। সব ঘটনা শুনে বাবা তান্ত্রিককে বললেন, তান্ত্রিক মশাই, এখন কি হবে? ওই ফুলটা ছাড়া কি আমার ছেলেকে সুস্থ করতে পারবেন না? দেখুন না, অন্য কোনো উপায় আছে কিনা? যত টাকা লাগে আমি দিব। আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। আমার ছেলেকে ওই পরীর হাত থেকে বাঁচান। বাঁচান আমাকে, আমাদের ছেলেকে এবং আমাদের সবাইকে। বাবার কথায় তান্ত্রিক বললেন, দেখুন, এখানে টাকাটা জরুরি নয়। আমি টাকার জন্য কোনো কাজ করি না। একটা উপায় নিষাদকে পরীর হাত থেকে বাঁচানো যেত, সেটাও শেষ হয়ে গেল। এখন আমি আর কিছু করতে পারবো না। আপনি আসছেন, আপনার ছেলেকে নিয়ে বাড়িতে যান। আর নিষাদকে বলবেন নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইতে। এখন যে পরিস্থিতি, সৃষ্টিকর্তা ছাড়া ওকে পরীর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তান্ত্রিকের কথায় আমরা বুঝতে পারলাম উনি আসলেই আর কিছু করতে পারবে না। কোনো উপায় না পেয়ে আমরা সবাই সেই তান্ত্রিকের কাছ থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর মনটা ভীষণ খারাপ। পরীর হাত থেকে বাঁচার একটা স্বপ্ন দেখেছিলাম, সেটাও শেষ হয়ে গেল। এখন মনে হয় পরীর হাতে মরতে দিন পার করতে হবে। বাড়িতে আসার পর সেদিন সন্ধ্যাবেলা বাবা অন্য একজন কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন। সেই কবিরাজ এসে আমাকে দেখে বললেন, ওর অবস্থা তো খুবই খারাপ। ওর উপরে ভয়ঙ্কর পরীর নজর পড়েছে। কবিরাজের কথায় বাবা বললেন, সেটা আমরা জানি। আপনি তো কবিরাজ, দেখুন না কিছু করতে পারেন কিনা? বাবার কথায় কবিরাজ বললেন, আমি ওই পরীর সাথে পেরে উঠব না, কিন্তু আমি আপনার বাড়িটা ও আপনার ছেলের ঘটনা বন্ধ করে দিয়ে যাই, যেন পরী আপনাদের বাড়িতে বা ঘরে প্রবেশ করতে না পারে। এই বলে কবিরাজ আমাদের বাড়িটা ও আমার ঘর, আমার শরীর সব বন্ধ করে দিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর মনে মনে একটু চিন্তা কমে গেল। কবিরাজ বাড়িটা বন্ধ করে দিয়ে গেল, পরী মনে হয় এখন আর আসতে পারবে না। এই চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আমার মনে নেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পরীর কথায়। পরীর কথা শুনে এক লাফে বিছানায় উঠে বসি। ততক্ষণে যা হবার হয়ে গেছে। পরী আবারও আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। নিজের এই অবস্থা দেখে আর পরীকে পাশে দেখে অবাক হয়ে ভাবতে লাগলাম, কবিরাজ তো বাড়িটাও আমার রুমটা বন্ধ করে দিয়ে গেল। তাহলে পরী রুমে এসে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো কিভাবে? এদিকে আমার ভাবনা দেখে পরী আমাকে অবাক করে দিয়ে বলল, কি ভাবছো? কবিরাজ এসে বাড়ি বন্ধ করে দেওয়ার পরও আমি কিভাবে আসলাম? আরে, তোমার বাবাকে বোকা বানিয়েছি আমি। তোমার বাবা আজকে কোনো কবিরাজকে নিয়ে আসেনি। ও ছিল একটা জিন। আমি আমার অনুসারী একটা জিনকে পাঠিয়েছি কবিরাজ সেজে তোমাদের বাড়িতে। তোমরা কত বোকা! আমার অনুসারী জিনকে দিয়ে বাড়িটা বন্ধ করে নিলে। হা 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 হা। তোমাকে আগেও বলছি, এখনো বলি, আমি আলিয়া পড়ি। আমার নজর একবার যার উপরে পড়ে আমি তাকে নিয়ে যাই। তোমার উপর আমার নজর পড়েছে। আমি তোমার শরীরের বেশিরভাগ রক্ত খেয়েছি। আর মাত্র একবার, আর একবার তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে আর তোমার রক্ত খেলে আমি হব অনেক শক্তিশালী। আমি ফিরে পাবো আমার হারানো যৌবন। হা 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 হা। পরের কথায় ওকে বললাম, আপনি আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে চলে যান। আমার বিনিময়ে আমি আপনাকে গরু, ছাগল যা যা লাগে সব দিব। আমার কথায় পরী হা হা করে হাসতে হাসতে বলল, আমার ওসব কিছু চাই না, আমার শুধু তোমাকে চাই। খুব তাড়াতাড়ি আমি তোমাকে নিয়ে যাব, আর তোমার রক্ত খেয়ে তোমাকে আমি আমার প্রভুর নামে বলি দিব। এর মাঝে তুমি যত যাই করো আমাকে আটকাতে পারবে না। যার কাছে যাও, যে তান্ত্রিকের কাছে যাও, কোনো লাভ হবে না। তোমার ভালোবাসার ওই মেয়েটা তো জিন রাজ্য থেকে ফুল নিয়ে আসছে। আমি আমার মায়া দেখিয়ে রূপ পরিবর্তন করে সেই ফুল আমার কাছে নিয়ে আসছি। এখন আমি আরও অনেক অনেক শক্তিশালী। পরীর কথায় ওকে বললাম, পরী নিজেকে এতটা শক্তিশালী ভাববেন না। মনে রাখবেন, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আপনি হয়তো ক্ষমতা দেখিয়ে আমাকে মেরিয়ে ফেলবেন, হয়তো এর আগেও অনেকে মেরে ফেলেছেন। একদিন না একদিন আপনার এই পাপের শাস্তি হবে। একদিন চলে যাবে আপনার সব ক্ষমতা, হেরে যাবে মানুষের ইমানি শক্তির কাছে শয়তানি শক্তি। আমার কথায় পরী রেগে বললেন, আমি কখনো আমার ক্ষমতা হারাবো না। আমি অনুসরণ করি শয়তানকে। শয়তান আমার প্রভু। দুদিন পর অমাবস্যার রাত, সেই রাতে হবে তোর শেষ রাত। সেই অমাবস্যার রাতে তোকে প্রভুর নামে বলি দিব।
কথাটা বলে বিকট শব্দে হা 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 করে হাসতে হাসতে চলে গেল পরী। পরী চলে যাওয়ার পর আমি চিৎকার দিয়ে মা বাবাকে ডাকতে লাগলাম। আমার চিৎকারে মা বাবা দৌড়ে আমার ঘরে আসায় আমি ওদের সব ঘটনা খুলে বললাম। আমার মুখে সব ঘটনা শুনে মা বাবা অনেক চিন্তিত হয়ে পড়লেন। পরীর কথা মতো যদি হয় তাহলে দুদিন পর ওরা আমাকে হারিয়ে ফেলবে, এই ভেবে মা কান্না করতে লাগলো। মায়ের কান্না দেখে মাকে বললাম, মা কেঁদো না, আমার জন্য দোয়া করো। বাবা, মাকে নিয়ে রুমে যাও, রাতটা এখনো খানিকটা বাকি, রুমে যাও, সকালবেলা দেখি কোনো ব্যবস্থা হয় কি না। আমার কথায় বাবা বললেন, হ্যাঁ সেটাই করতে হবে। এই বলে মা বাবা আবারও তাদের রুমে চলে গেলেন। এদিকে ভয়ে আর চিন্তায় আমার ঘুম আসছে না। দুদিন পর অমাবস্যার রাত, সেই রাতে পরী আমাকে নিয়ে যাবে, আর সেদিন পরী আমাকে নিয়ে যেতে পারলে আমাকে মেরে ফেলবে, শয়তানের নামে বলি দিবে। এসব ভাবতে ভাবতে রাত পেরিয়ে সকাল হলো। সকাল হতে বাবা চলে গেলেন সেই কবিরাজের কাছে, আমার মামার বন্ধু কবিরাজ যিনি, তার কাছে। সেই কবিরাজের কাছে যাবার পর বাবা সব ঘটনা ওনাকে খুলে বললেন। সব শুনে কবিরাজ বললেন, এখন আর কিছু করার নেই ভাই, অনেক দেরি হয়ে গেছে, পরী তার কাজ করেই ছাড়বে। কবিরাজের কথায় বাবা কান্না করতে করতে বললেন, ভাই কোনো উপায় কি নেই আমার ছেলেটাকে বাঁচানোর? আপনি একটু চেষ্টা করুন না ভাই। বাবার কান্নায় কবিরাজ বললেন, ভাই সাহেব আপনি কাঁদবেন না, আমি দেখি কি করা যায়। পরী নিষাদকে বলেছিল না দুদিন পর অমাবস্যা, সেই রাতে ওকে নিয়ে যাবে। আমি সেই রাতে আপনাদের বাড়িতে থাকব, আপনার বাড়ি ও ঘরটা বন্ধ করে নিষাদকে পাশে নিয়ে সবাইকে বসে থাকব। কোনোভাবে যদি সেই রাতটা নিষাদকে পাহারা দিয়ে আটকাতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না। পরী ওকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে, কিন্তু ওকে আটকানোই তো কথা। পরী যেভাবে হোক নিষাদকে নিয়ে যাবার চেষ্টা করবে। ভাই সাহেব আপনি বাড়িতে চলে যান, আজকে দিনে বেড়াতে তো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কালকে হলো অমাবস্যার রাত, কালকে কালকে সন্ধ্যা হবার আগে আমি আপনার বাড়িতে গিয়ে হাজির হব ইনশাল্লাহ। কবিরাজের কথায় বাবা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে কবিরাজের বলা সব কথা আমাদের খুলে বলে। আর একদিন পর অমাবস্যার রাত। এদিকে তার আগের দিনই আমার শরীর এতটা খারাপ করলো যে আমি ঠিকমতো হাঁটাচলা করতে পারছি না, শরীর একদমই দুর্বল। আমার এই অবস্থা দেখে জান্নাত ও বন্ধু সুমন আমাকে দেখতে আসে। ওরা এসে সব ঘটনা শোনায়, ওদেরও ভয় হয়, মন খারাপ হয়। কালকে অমাবস্যার রাতে সবাই আমাকে পাহারা দিয়ে রাখবে। এটা শুনে জান্নাত ও সুমন ঠিক করলেন ওরাও আসবে, ওরাও আমাকে পাহারা দিবে। এই ভেবে সেদিন ওরা চলে গেল। কিছু কিছু সময় মনে হয় দিন শেষ না হলে দিন শেষ না হলেই বুঝি ভালো হয়, কিন্তু প্রকৃতির নিয়ম তো আর পাল্টানো যায় না। আমি যতই না না করি সময় ঠিকই পার হয়ে যায়। তেমনি সেদিনটাও পার হয়ে গেল। সেদিন রাতেও কোনো সমস্যা হলো না। পরের দিন আমার শরীর আরও বেশি খারাপ করে। সারাদিন মা বাবা আমার পাশে বসে দোয়া দরুদ পড়তে থাকে। সেদিন সন্ধ্যা হবার আগে কথা মতো কবিরাজ এসে হাজির হয় আমাদের বাড়িতে। এদিকে সুমন ও জান্নাত এরাও আসে। সবাই আসার কিছুক্ষণ পর সন্ধ্যা হলে কবিরাজ আমাকে নিয়ে আমার রুমে যায়। আমি বিছানায় শুয়ে আর সবাই আমার চারিদিকে বসে দোয়া কালাম পড়ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাবার পর রাত তখন 10টা-11টা হবে। এরকম একটা সময় হঠাৎ আশেপাশের পরিবেশটা পাল্টে যেতে থাকে। বাইরে মনে হলো ঝড় বাতাস শুরু হলো, আর ঘরের উপরের চালে মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে। এরকম অবস্থায় সবাই ভয়ে গুটিসুটি হয়ে বসে দোয়া পড়তে লাগলেন। এদিকে কবিরাজ সবাইকে বললেন, কেউ ভয় পাবেন না। কথাটা বলে কবিরাজ দোয়া পড়ে আমাকে ফু দিতে লাগলেন। এইদিকে একটু পরপর হঠাৎ আমার পাশের রুম থেকে একটা চিৎকার আসে। চিৎকারটা কে করছে জানেন? আমি করছি। হঠাৎ সবাই শুনতে পান আমি পাশের রুম থেকে চিৎকার করে বলছি, মা বাবা আমি এখানে, পড়ি আমাকে নিয়ে গেল, আমাকে বাঁচাও। পাশের রুম থেকে এরকম আওয়াজ আসায় সবাই দৌড়ে পাশের রুমে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। এটা ছিল পরীর ছলনা। পরী আমার কণ্ঠে চিৎকার করে সবাইকে পাশের রুমে নিয়ে গেছে। অথচ কেউ এটা খেয়াল করলো না আমি তাদের পাশে এই রুমে শুয়ে। সবাই পাশের রুমে যাওয়ায় পরী আমাকে তার কাছে নিয়ে যায়। তখন আমার হুঁশ ছিল না। আমার যখন হুঁশ ফেরে আমি দেখি আমি এক অজানা জায়গায়। জায়গাটা এমন একটা জঙ্গলের মতো, পাশে বিশাল বড় বড় গাছ। সেখানে একটা বিছানার মতো জায়গায় শুয়ে আছি আমি। আমার পাশে পরী বসে, ও আমার চারিদিকে শত শত ভয়ঙ্কর জিন। সেই জিনগুলো কেমন ভয়ঙ্করভাবে আওয়াজ করছে যেন। এমন অবস্থা দেখে প্রাণের ভয়ে আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার চিৎকার কেউ শুনলো না। এদিকে তখন পরী আমার কাছে এসে বলল, আর মাত্র কিছুক্ষণ পরেই
তোমাকে বলি দিব। বলি দেওয়ার আগে শেষবারের মতো তোমার রক্ত পান করতে চাই। আর তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। হা, 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 হা। তোমার রক্ত তোমাকে বলে দিলে আমি হয়ে যাব শক্তিশালী। আর তোমার সাথে সহবাস করলে আমি ফিরে পাবো আমার যৌবন। আমি হব যুবতী। হা, 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 হা। এ বলে পরী আমার কাছে আসলেন। পরী আমার কাছে আসায় আমি পরীকে বললাম, হালিয়া, তোমাকে বলেছিলাম না শক্তি চিরদিন থাকে না। ইমানি শক্তির কাছে হেরে যায় শয়তানি শক্তি। তুমি আমাদের সবাইকে এতদিন মায়ার জালে ফাঁসিয়ে বোকা বানিয়েছ। আজ তুমি বোকা হয়ে গেলে। কথাটা বলে আমি আমার কাছে লুকিয়ে রাখা ফুলটার পানি পরীর উপর ছিটিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন, জান্নাতের কাছ থেকে তো পরী ফুলটা নিয়ে গিয়েছিল, তাহলে আমি ফুলটা পেলাম কোথায়? শুনুন তাহলে। আপনাদের কি মনে আছে, জিন রাজ্য থেকে ফুলটা নিয়ে ফেরার সময় জিনের বাদশা জান্নাতকে একাকী একটা গোপন কথা বলেছে? সেদিন জিনের বাদশা ফুলটা দিয়ে জান্নাতকে বলেছে, শোনো মা, এই ফুলটা তোমাকে দিলাম, তুমি এটা সাবধানে রাখো। ওই আলিয়া পরী কিন্তু খুব মায়াবী। ও মিথ্যা মায়া দেখিয়ে এই ফুলটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তুমি আসল ফুলটা লুকিয়ে রাখো। আর এই যে একটা নকল ফুল তোমাকে দিলাম, তুমি ফিরে যাবার পর তান্ত্রিক হোক বা পরী, প্রথমে এই নকল ফুলটা দিবা। সে যদি আসল তারানাথ তান্ত্রিক হয় তাহলে নকল ফুলটা চিনতে পারবে, তখন ওনাকে আসল ফুলটা দিবা। এই কথাটা শোনার পর জান্নাত যখন জিন রাজ্য থেকে চলে আসে, তখন পরী জান্নাতের কাছে নকল ফুলটা নিয়ে যায়। আর জান্নাত তান্ত্রিককে আসল ফুলটা দিয়ে দেয়। তারানাথ তান্ত্রিক আসল ফুলটা পেয়ে উনি ওনার মতো কাজ করে, সেটাতে জমজমের পানি লাগিয়ে গোপনে আমাকে দিয়ে রাখে। এই ব্যাপারটা আমার মা বাবাও জানতো না। সেই পরি যেন না জেনে যায়, তাই কথাটা গোপন রেখেছে সবার কাছে। যাই হোক, আমি পরীর গায়ে সেই ফুলের পানি ছিটিয়ে দেওয়ার সাথে পরী ছটফট করতে থাকে। মনে হচ্ছে ওর শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। এদিকে আশপাশে থাকা জিনগুলো পরীর এমন অবস্থাও আমার হাতে ফুলটা দেখে সামনে আসার সাহস পাচ্ছে না। পরী ছটফট করছে আর ভয়ঙ্করভাবে গর্জন করছে। এমন অবস্থায় সেখানে চলে আসলো তারানাথ তান্ত্রিক। উনি এসে আর এক মুহূর্ত দেরি করলেন না। পরীকে এক গোল বৃত্তের মধ্যে আটকে ফেললেন। পরী গোল বৃত্তে আটকানোর ফলে ও আরও ছটফট করতে লাগলেন আর বাঁচার জন্য আমারও তান্ত্রিকের কাছে মাপ চাইতে লাগলেন। পরীর এমন অসহায় অবস্থা দেখে আমি হাসতে হাসতে বললাম, পরী, কোথায় গেল তোমার শয়তানি শক্তি? কোথায় গেল তোমার ক্ষমতা? আমার কথায় পরী অনুরোধ করতে লাগলেন তাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু তান্ত্রিক পরীর কোনো কথা না শুনে পরীকে বোতল বন্দি করে ফেললেন। পরী বোতল বন্দি হওয়ার পর তার অনুগত জিনেরা যেদিকে পারে পালিয়ে যায়। পরী বন্দি হবার কিছুক্ষণের মধ্যে পরিবেশটা শান্ত হয়ে যায়। তখন মনে হচ্ছিল অনেকদিন পর শান্তি ফিরে পেলাম। তখন তান্ত্রিক আমাকে বললেন, আমরা পেরেছি, তোমাদের সাহায্য পরীকে বন্দি করতে পেরেছি। এখন তুমি ধীরে ধীরে সুস্থ হবা, তোমার আর কোনো সমস্যা হবে না। কথাটা বলে তারানাথ তান্ত্রিক আমাকে ঝাড়ফুঁক দিয়ে সেখান থেকে চলে যায়। আলিয়া পরী বন্দী হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি সেখান থেকে খুশি মনে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সবাইকে সব ঘটনা খুলে বলায় সবাই অনেক খুশি হয়। এরপর থেকে ধীরে ধীরে আমি সুস্থ হতে থাকি ও একসময় আল্লাহর রহমতে আমি সুস্থ হই। আমি সুস্থ হলেও আরেকজন অসুস্থ হয়, পাপের শাস্তি একদিন না একদিন পেতে হয়। আপনাদের মনে আছে পলাশ, পলাশ ভাইয়ের কথা, যার কথা শুনে জান্নাত আমাকে কালো জাদু করেছে? সেই পলাশ ভাই ভীষণ খারাপভাবে অসুস্থ হয়ে পড়ে। পরীর সাথে সহবাস, এটা তো নামমাত্র। এই গল্পটা লেখার মূল কারণ কালো জাদু থেকে মানুষকে সাবধান করা। কেউ কখনো জেনে বা না জেনে কাউকে কালো জাদু করলে এখনই তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। জেদে বা রাগ করে অথবা কাউকে ভালোবেসে কাছে পাবার জন্য কখনো কাউকে কালো জাদু করবেন না। তাহলে সেটার প্রভাব আপনার উপর এসে পড়বে, আপনি শেষ হয়ে যাবেন। আপনারা হয়তো ভাবতে পারেননি পরীর সাথে সহবাস গল্পটা এখানে শেষ হবে। আমি তাদের বলবো, মন খারাপ করবেন না, কারণ পরীর সাথে সহবাস সিজন 2 আসবে। এখন যেখানে থেকে শেষ হলো, এখান থেকে কাহিনী শুরু হবে সিজন 2-তে। পরীর সাথে সহবাস সিজন 1-এ যতটা কাহিনী, যতটা মজা পেয়েছেন, সিজন 2-তে তেমনি মজা পাবেন। অনেকে হয়তো সিজন 2 গল্পটা খুঁজে পাবেন না, তাই বলছি, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। পরীর সাথে সহবাস সিজন 1 আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।